ওকে, সবাই শুনতে পাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, তো আমরা আগের দিনে সি প্রোগ্রামিং এ কি পড়েছিলাম? লাস্ট টপিক কি কভার করেছি আমরা? লাস্ট টপিক কি পড়েছি? লাইভে লাস্ট টপিক কি পড়েছি? স্যার লুপ কমপ্লিট হয়েছিল। আচ্ছা, লুপ কমপ্লিট হয়েছিল, ব্রেক কন্টিনিউ হয়ে গেছে, ব্রেক কন্টিনিউ হয়ে গেছে, গো টু হয়েছে, একটু রিপ্লাই করো আমাকে। গো টু হয়েছে, গো টু পড়িয়েছি, গো টু স্টেটমেন্ট পড়িয়েছে মনে হচ্ছে, গো টু স্টেটমেন্ট। হ্যাঁ স্যার, গোটু হয়েছে। ব্রেক কন্টিনিউ হয়েছে, ব্রেক কন্টিনিউ, ব্রেক কন্টিনিউ হয়েছে। কালকে আমরা পাইথনের পড়েছি ব্রেক কন্টিনিউ এর আগের দিনে। তো সি এরও ব্রেক কন্টিনিউ স্টেটমেন্ট ইন সিও আছে, সেম কনসেপ্ট। আমরা ওখানে লুপের মধ্যে অ্যাপ্লাই করেছি, এখানে আমরা লুপের মধ্যেই অ্যাপ্লাই করবো। স্যার বলছি যে ব্রেকটা সুইচ কেসের মধ্যে হয়ে গেছিল। সিতে হয়নি তাই তো ব্রেকটা? সুইচ কেসের মধ্যে হয়েছে, ব্রেকটা সিতে হয়নি। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা ফার্স্ট তাহলে সি এর স্যার, স্যার বলছি যে ব্রেক কন্টিনিউ হয়ে গেছে। হয়ে গেছে তাই তো ভাবছি। হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে গেছে। হুম, বেশ, তাহলে আমাদের ব্রেক কন্টিনিউ হয়েছে সব। তাহলে ডিসিশন মেকিং মেকিং এন্ড ব্রাঞ্চিং পুরোটা আমাদের কভার আপ হয়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে, তো আজকে তাহলে আমরা অ্যারে স্টার্ট করি। ঠিক আছে, অ্যারে ফাংশন আর হচ্ছে পয়েন্টার, এই তিনটে চ্যাপ্টার আমাদের অ্যারেটা শুরু করলে আর দুটো চ্যাপ্টার আমাদের বাকি থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে পয়েন্টার। তো যাই হোক, আজকে আমরা তাহলে অ্যারে স্টার্ট করছি। আমি অলরেডি তোমাদের সমস্ত রেকর্ডিং আমি প্রোভাইড করে দিয়েছি, যাই হোক, তো লাইভে আমরা যেগুলো আমরা কভার করব, তো তোমরাও ক্লাসরুম থেকে নিশ্চয়ই সেই ভিডিওগুলো তোমরা দেখছো, কিছু কিছু দেখছো তাই তো? অ্যারের ভিডিও কার দেখা হয়েছে? আমরা শর্টিং বলতে গিয়ে একটু অ্যারেটা পড়েছিলাম তাই না, মনে আছে সবার? শর্টিং পড়তে গিয়ে আমরা অ্যারেটা একটু পড়েছিলাম। হ্যাঁ, ডিএস এর হ্যাঁ ক্লাসেও আমরা স্যার। এটা একটু পড়েছিলাম। ওকে, স্যার অ্যারে আপনি ওই ক্লাসরুমে যেটা দিয়েছিলেন, মানে অ্যারের দুটো কনসেপ্ট ছিল, 1D অ্যারে আর 2D অ্যারে, ওটা হুম, তো হয়েছে, ওটা ক্লাসরুমে দেওয়াই ছিল ভিডিও। 1D আরে 2D আরে সবার কভার হয়েছে? বাকিদের কভার হয়েছে 1D আরে 2D আরে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে আমরা কি তাহলে অ্যারের আমরা স্ট্রিংটা শুরু করব? হুম, স্যার, হুম, স্যার বলছি আমি মানে ওই ক্লাসরুমে না জয়েন নাই, তো আপনি আবার ওই লিঙ্কটা শেয়ার করতে পারবেন? লিঙ্কটা বেশ শেয়ার করে দেবো, তুমি আমাকে একটা পার্সোনালি টেক্সট করবে, আমি তোমাকে শেয়ার করে দেবো এই লিঙ্কটা। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে স্যার। আমি তোমাকে পার্সোনালি আমাকে একটা টেক্সট করবো। তাহলে আজকে তাহলে আমরা একটা নতুন কনসেপ্ট শুরু করি, সেটা হচ্ছে স্ট্রিং। ওকে, স্ট্রিং ইন সি, এটা ওয়ান টাইপ অফ অ্যারে, সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে। তো আমরা স্ট্রিংটা আজকে শুরু করি। ঠিক আছে, তো তোমরা ইন দ্য মিন টাইম তোমরা 1D অ্যারে আর 2D অ্যারের কনসেপ্টটা কিন্তু একটু ভালো করে আমার যে ভিডিওগুলো আছে একটু দেখে নেবে, তাহলে আমরা কিছুটা এগিয়ে যাব সিতে। তো স্ট্রিংটা পড়লেই আমাদের অ্যারেটা হয়ে যাবে। তো আমরা স্ট্রিংটা আজকে শুরু করছি। স্ট্রিংটা আমি আজকে শুরু করবো না, আজকে আমি শেষ করবো স্ট্রিংটা। আর 1D অ্যারে 2D অ্যারেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের ডিএস এর জন্য বা অ্যালগোর জন্য, তার সঙ্গে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমাদের সি এর জন্য তো অবশ্যই দরকার। ঠিক আছে, তাহলে আমরা স্যার, হ্যাঁ, স্যার বলছি যে 1D অ্যারে 2D অ্যারে ছাড়াও তো আরেকটা ছিল, যে মাল্টি ডাইমেনশনাল না অ্যারে। তোমাদের নেই, তোমাদের নেই মাল্টি ডাইমেনশনাল। ঠিক আছে, সিলেবাসে তো আছে ওটা। না ওটা তোমাদের পড়তে হবে না, ওটা আসবে না, ওখান থেকে কোনো কোশ্চেন আসে না। জাস্ট কনসেপ্টটা, যেখানে আমার যে অ্যারেতে তোমার মাল্টি ডাইমেনশন মানেই হচ্ছে তোমার মোর দ্যান ওয়ান। তো মোর দ্যান ওয়ানের মধ্যে তোমার
2D পড়েছি, 2D পড়ছি আমরা, ঠিক আছে? মাল্টি ডাইমেনশনাল মধ্যে তোমার কিন্তু মানে যেটা বোঝায় সেটা মাল্টি মানে যেটা বোঝায় সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান ডাইমেনশন। তো আমরা তো পড়ছি 2 ডাইমেনশন, ঠিক আছে? কি করে অ্যাড্রেস ক্যালকুলেশন করা হয় আমি তার একটা ভিডিও দিয়েছিলাম, সবাই দেখেছো নিশ্চয়ই। 1D আর 2D কি করে অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। তো ওটা হচ্ছে আমাদের দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ওকে, তোমাদের সি এর জন্য সাফিসিয়েন্ট। ওকে, যেটা আমরা 1D বা 2D যেটা আমরা প্রোভাইড করেছি, আমি যেটা ওখান থেকে কোশ্চেন আসবে, তুমি দেখবে কোশ্চেনটা একটু খুলে দেখবে, আমরা যা দিয়েছি তা থেকে দেখবে কোশ্চেন আছে। ওকে, তো আজকে তাহলে আমরা স্ট্রিংটা স্টার্ট করি। চলো আমরা আর বেশি কথা না বলে আমরা এবার স্ট্রিংটা স্টার্ট করি। তো টপিকটা অ্যারের মধ্যেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রিং। ওকে, অ্যারের মধ্যে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্ট্রিং। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। ওকে, সিতে আমরা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে স্ট্রিং বা স্ট্রিং হ্যান্ডলিং। আমরা স্ট্রিং হ্যান্ডেল করব, আমরা সি দিয়ে আমরা স্ট্রিংকে হ্যান্ডেল করব। অলরেডি আমরা পাইথনে কিন্তু স্ট্রিংকে হ্যান্ডেল করে এসেছি, তাই না? আজকে আমরা সিতে আমরা স্ট্রিং হ্যান্ডেল করব। ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই, স্ট্রিং এর কনসেপ্টে ফার্স্টে চলে যাই। তো আমরা সবাই জানি যে স্ট্রিং হচ্ছে একটা কালেকশন অফ ক্যারেক্টার, তাই তো? কালেকশন অফ ক্যারেক্টার্সকে আমরা কি বলি? স্ট্রিং বলি, বা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্সকে আমরা বলি স্ট্রিং। যেমন আমাদের স্ট্রিং এর যদি আমরা এক্সাম্পল নিই, যেমন ধরুন আমরা যে ওয়ার্ড বা যে সেন্টেন্স গুলো ব্যবহার করি সবই হচ্ছে আমাদের স্ট্রিং। যা কিছু ওয়ার্ড আছে, ওকে, সবই হচ্ছে স্ট্রিং, কারণ তার মধ্যে আমার কালেকশন অফ ক্যারেক্টার্স আছে। আর সিতে স্ট্রিংকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বাই ইউজিং ক্যারেক্টার অ্যারে। ক্যারেক্টার অ্যারে দিয়ে আমরা কোনো স্ট্রিংকে আমরা ইমপ্লিমেন্ট করি। কারণ দেখো যে একটা স্ট্রিং এর মধ্যে আমার মোর দ্যান ওয়ান ক্যারেক্টার আছে, আর আমাদের সিতে কিন্তু স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নেই। স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নেই আমাদের সিতে, কিন্তু সি প্লাস প্লাসে স্ট্রিং বলে ডেটা টাইপ আছে, আমাদের পাইথনেতেও আছে, আমাদের জাভাতেও আছে, কিন্তু সিতে কিন্তু স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নেই। যেমন ইন্ট আছে, ক্যার আছে, ফ্লোট আছে, বা আদার্স ডাবল, লং ইন্ট, শর্ট ইন্ট, আদার্স গুলো তো আছেই, কিন্তু স্ট্রিং বলে কিন্তু কোনো ডেটা টাইপ নেই। তাহলে বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ ক্যারেক্টার অ্যারে উই ক্যান ইমপ্লিমেন্ট দ্য কনসেপ্ট অফ স্ট্রিং। ওকে, তাহলে একটা স্ট্রিং এর মধ্যে মোর দ্যান ওয়ান ক্যারেক্টার থাকতে পারে। আমরা এটাও জানি যে যদি কোনো আমরা অ্যারে নিয়ে কাজ করি তখন আমি যখন কোনো একটা অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করি হয়তো ইন্টিজার টাইপের, তার মধ্যে কিন্তু আমরা একসাথে অনেকগুলো ইন্টিজার ভ্যালুকে রাখতে পারি। যদি আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট অ্যারেকে নিয়ে কাজ করি তখন সেখানে আমরা মোর দ্যান ওয়ান ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারি। আমার যেমন সাইজ থাকবে অ্যারের, আমি অ্যাকর্ডিংলি সেই সাইজের আমরা নাম্বারকে স্টোর করতে পারবো। তাহলে যদি আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিই, তাহলে সেই ক্যারেক্টার অ্যারের মধ্যে আমরা মোর দ্যান ওয়ান ক্যারেক্টারকে রাখতে পারবো, যেটা অবশ্যই আমার সাইজের থেকে কম হবে। আমি যেমন সাইজ ডিক্লেয়ার করবো সেই সাইজের আমরা কোনো ক্যারেক্টারকে আমরা রাখতে পারবো। তাহলে তো আমি যখন কোনো একটা ক্যারেক্টার অ্যারেকে ডিক্লেয়ার করি তখন তার ডিক্লারেশন করার জন্য যেমন করে আমরা ইন্টিজার বা আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট অ্যারেকে আমরা যেভাবে আমরা ডিক্লেয়ার করি, আমার কিন্তু ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করা কিন্তু প্রসিডিওরটা সেম। ফার্স্ট আমাকে মেনশন করতে হয় ডেটা টাইপ, আমার ক্যার হচ্ছে ডেটা টাইপ। ওকে, কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে তোমার ডিক্লেয়ার করার জন্য, আর আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি, আমি ভেরিয়েবলে তোমার নাম দিলাম হয়তো নেম। ওকে, আর অবশ্যই আমাকে একটা সাইজ স্পেসিফাই করতে হবে, আমি সেই সাইজটা স্পেসিফাই করছি, ধরো হয়তো 30 হচ্ছে আমার অ্যারেটার সাইজ। তাহলে এই নেম যে অ্যারে ভেরিয়েবলটা তৈরি হলো, নেমটা অবভিয়াসলি একটা ক্যারেক্টার টাইপের অ্যারে যার সাইজ হচ্ছে 30। তাহলে আমরা নেম ভেরিয়েবলে স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? ও সরি আমি স্ক্রিনটাই শেয়ার করিনি তো, স্ক্রিনটাই শেয়ার করিনি, সরি। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে আমি জাস্ট হ্যাঁ যে স্যার। কথাগুলো বলছিলাম সেই কথাগুলো আমি এখানে দু একটা কথা লিখেছি, আর কিছুই করিনি। তাহলে আমরা এখন একটা ক্যারেক্টার অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করা হয় আমরা শিখছি। তো আমার একটা ক্যারেক্টার ডেটা টাইপ আছে, তারপরে আমি একটা ভেরিয়েবলের নাম দিয়েছি নেম, আর তার সাইজ নিয়েছি 30। তাহলে এই নেম ভেরিয়েবলটাকে আমি বলতে পারি যে নেমটা হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে বা একটা অ্যারে ভেরিয়েবল যার সাইজটা তোমার হচ্ছে 30। তাহলে আমি নেমের মধ্যে আমি 30 ক্যারেক্টারকে রাখতে পারবো, তাই তো? নেমের মধ্যে আমি তোমার ম্যাক্সিমাম 30 ক্যারেক্টারকে রাখতে পারবো, কম রাখতে পারি কিন্তু বেশি রাখতে পারবো না, কারণ তার সাইজটা কিন্তু এক্সিড করে যাবে। তাহলে আমরা জানি যে একটা ক্যারেক্টার মেমোরিতে 1 বাইট স্পেস নেয়, তাই না? 1 ক্যারেক্টার মেমোরিতে 1 বাইট স্পেস নেয়।
তাহলে আমার এখানে আমার যদি বলি যে আমার এই নেম অ্যারেটা মেমোরিতে কত বাইট স্পেস নেবে, তাহলে একটা ক্যারেক্টার যদি তোমার 1 বাইট স্পেস নেয়, তাহলে নেমের দেখো তোমার 30 ক্যারেক্টার্স আছে নেমের মধ্যে। তাহলে আমার এই অ্যারেটা তোমার এখন মেমোরিতে স্পেস নেবে কত না 30 বাইটস। ওকে, 30 বাইটস। যে 30 বাইট স্পেসটা কিন্তু আমার কন্টিগুয়াস স্পেস হবে। আমরা সবাই জানি যে অ্যারে কিন্তু মেমোরিতে কন্টিগুয়াস স্পেস অ্যালোকেট করে বা সিকোয়েন্সিয়াল স্পেস অ্যালোকেট করে। আমার কিন্তু কোনো হ্যাপাজার্ড কোনো স্পেস থাকবে না। 30 বাইট কিন্তু আমার একটা চাঙ্ক অফ স্পেস কিন্তু অকুপাই করবে, বা ব্লক অফ স্পেস বা ব্লক অফ স্টোরেজ এরিয়া কিন্তু অকুপাই করবে। ওকে, যার মধ্যে কিন্তু আমার 30 ক্যারেক্টার থাকতে পারবে। ধরে নেওয়া যাক আমার ধরে নাও নেমের মধ্যে আমি তোমার 30 যে আমার ক্যারেক্টার আছে থাকবে, যেটা আমার 30 বাইটস মেমোরিতে স্পেস অ্যালোকেট হয়েছে। ওকে, আমি তোমার 30 বাইট এখানে দেখাবো না, আমি এখানে কয়েকটা বাইট দেখাবো। ধরো 0 1 2 3 4 করে আমার ইন্ডেক্সিং স্টার্ট হয় 0 থেকে। অ্যারে ইন্ডেক্স স্টার্ট ফ্রম 0, এটা আমরা সবাই জানি। 1 2 3 4 এভাবে তোমার ইন্ডেক্সিং হচ্ছে অ্যারে, ঠিক আছে। 5 এবার তোমার ধরো ইন্ডেক্সিং হচ্ছে আপ টু আমার লাস্ট ইন্ডেক্সটা কত হবে না, লাস্ট ইন্ডেক্সটা হবে আমার 29। যেহেতু আমার অ্যারে সাইজ তোমার এখানে 30, তো লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে আমার 29। ওকে, এবার আমি এই অ্যারেটার মধ্যে আমি এই অ্যারের মধ্যে কি করছি, একটা কোনো স্ট্রিং কে আমি স্টোর করছি। তাহলে কোনো অ্যারের মধ্যে বা কোনো ক্যারেক্টার অ্যারের মধ্যে যখন কোনো স্ট্রিং কে স্টোর করা হয় তাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। তাহলে একটা আমরা ক্যারেক্টার অ্যারেকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করবো না, ক্যার নেম অফ 30, আমি ডিক্লারেশনের পাশে যদি আমি ইকুয়ালস টু দিয়ে যদি কোনো স্ট্রিং কে আমরা ইনিশিয়ালাইজ করে দিই, তাহলে তাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। আমি তোমার ধরো এখানে ধরো লিখলাম হয়তো অয়ন, ঠিক আছে, আমি এখানে তোমার লিখলাম ধরো অয়ন দিয়ে ডবল কোটটা শেষ করে আমি এখানে সেমিকোলন দিচ্ছি। কারণ দেখো স্ট্রিং কে তো আমরা সবসময় এনক্লোজ করি ডবল কোটেশন দিয়ে, ক্যারেক্টারকে আমরা এনক্লোজ করি সিঙ্গেল কোটেশন দিয়ে। আর যখন কোনো আমরা ইন্টিজার বা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার লিখি তার জন্য কিন্তু আমাদের কোনো কোটেশন লাগে না, আমি সিম্পলি নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখন এই অয়ন স্ট্রিংটাকে আমি স্টোর করেছি নেম ভেরিয়েবলের মধ্যে। এটা ধরো আমার নেম অ্যারেটা মেমোরিতে স্টোর আছে, নেম একটা ক্যারেক্টার অ্যারে। তাহলে এখন আমার দেখো এই অয়নের এটা তোমার কি স্টোর হবে আমার 0 ইন্ডেক্সে, ওয়াইটা কি আমার স্টোর হবে 1 ইন্ডেক্সে, এটা আমার স্টোর হবে 2 ইন্ডেক্সে, আর এনটা কি আমার স্টোর হবে 3 ইন্ডেক্সে। এবার সি এর যে কম্পাইলার আছে, তোমার দেখো অয়নের পর কিন্তু আর কোনো স্ট্রিং নেই যাকে তুমি নেমের মধ্যে স্টোর করতে চাইছো, তোমার জাস্ট তুমি অয়নটাকে স্টোর করবে। তাহলে কম্পাইলার কিন্তু যখন তোমার স্ট্রিংটা যখন শেষ হয়ে যায়, তার পরবর্তী যে স্পেসটা আছে, তার পরের যে স্পেসটা আছে, সেই স্পেসের মধ্যে কম্পাইলার কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টারকে সে ইনকর্পোরেট করে বা ইনসার্ট করে, তাকে বলা হয় নাল ক্যারেক্টার্স। তাহলে নাল ক্যারেক্টার্স কে আমরা রিপ্রেজেন্ট করি কোন সিম্বল দিয়ে, আমরা তোমার রিপ্রেজেন্ট করি /0 \0 দিয়ে কোনো নাল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই নালটাকে কেন কম্পাইলার অ্যাড করছে না, কম্পাইলার অ্যাড করছে নালটাকে কেন, যখন ধরো আমি হয়তো এই স্ট্রিংটাকে নিয়ে কোনো অপারেশনস করব, তো কম্পাইলারকে যাতে কম্পাইলার তোমার যাতে বুঝতে পারে যে এই এন এর পর আর কোনো স্ট্রিং নেই বা আর কোনো ক্যারেক্টার্স নেই, তাহলে সে কিন্তু বাকি যে স্পেস গুলো ধরো আমার ধরো 5th ইন্ডেক্স বা ধরো আমার 6 নাম্বার ইন্ডেক্স বা ধরো 7th ইন্ডেক্স বা ধরো হয়তো 8 ইন্ডেক্স, সে কিন্তু আর এই ইন্ডেক্স গুলো সে কিন্তু আর সার্চ করতে যাবে না যে এখানে আর কোনো স্ট্রিং আছে কিনা বা আর কোনো ক্যারেক্টার আছে কিনা। সে কিন্তু যখনই সে নাল ক্যারেক্টার পেয়ে যাবে, সে কিন্তু সেখানেই স্টপ হয়ে যাবে, সে ভাববে যে এর পরে কিন্তু আর কোনো ক্যারেক্টার্স নেই আমার এই অ্যারেতে বা মেমোরিতে। তার জন্য কিন্তু নালটাকে তোমার এখানে ইনকর্পোরেট করা হয় বা ইনসার্ট করা হয়, সেটা কিন্তু কম্পাইলার অটোমেটিক্যালি করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কম্পাইলার কাজটাকে অটোমেটিক্যালি করে। তুমি হয়তো ধরে নাও তুমি হয়তো নেমের মধ্যে অয়ন, হয়তো তুমি ধরো নেমের মধ্যে তুমি হয়তো স্টোর করেছো যে অয়ন দাস ক্যারেক্টার নেম অফ 30, নেম অফ 30, তার মধ্যে তুমি স্টোর করেছো অয়ন দাস, ঠিক আছে, তুমি এখানে স্টোর করেছো ধরো অয়ন দাস। তাহলে তোমার মনে হতে পারে যে অয়নের পত্রটা স্পেস থাকছে, তারপরে তোমার দাস আছে, তাহলে কি স্পেসটা যখন পাবে তখন কি কম্পাইলার কি একটা নাল ক্যারেক্টারকে অ্যাড করে নেবে? তা কিন্তু করবে না, কারণ স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার্স, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার্স। তখন তোমার মেমোরিতে যে তোমার যে 30 বাইট যে স্পেস অ্যালোকেট করা আছে, অনের পরে কিন্তু একটা স্পেস থাকছে, সেই স্পেস কিন্তু স্পেস দেবে, এটা কিন্তু ক্যারেক্টার্স একটা। তারপরে তোমার স্টোর করছে দাসের ডিটা, তারপরে স্টোর করছে এ, তারপরে স্টোর করছে এস, দেন কিন্তু ও অ্যাড করছে একটা নাল ক্যারেক্টার্সকে। ওকে, একটা নালকে কিন্তু তখন সে অ্যাড করে দিচ্ছে। তাহলে স্পেস কিন্তু আমার একটা ক্যারেক্টার্স আমাদের সি এর স্ট্রিং এর রেসপেক্টে বা স্ট্রিং এর কনসেপ্টে। তাহলে আমরা
এইভাবে আমরা কোনো স্ট্রিংকে বা কোনো ক্যারেক্টার অ্যারেকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। আর কখন আমরা ইনিশিয়ালাইজ করি না, যখন আমার মনে হয় যে আমি ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নেব না, আমার প্রোগ্রামটা একটা কোনো ফিক্সড নাম্বারের উপরে বা একটা কোনো ফিক্সড ক্যারেক্টারের উপরে বা একটা কোনো ফিক্সড স্ট্রিং এর উপরে কাজ করুক বা ফিক্সড ইনপুটের উপরে কাজ করুক, তখন কিন্তু আমরা কোনো ইনপুট নিতে চাই না, তখন আমরা ইনিশিয়ালাইজ করে দিই আমার কোনো ভেরিয়েবলসকে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় স্ট্রিং এর ইনিশিয়ালাইজেশনস। এটাকে বলা হয় স্ট্রিং এর ইনিশিয়ালাইজেশনস। এবার এই ইনিশিয়ালাইজেশনসটাকে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টারও করতে পারি। আমি এখানে তো স্ট্রিং ওয়াইজ করেছি, একটা স্ট্রিংকে ডিফাইন করেছি, তাকে ডবল কোটের মধ্যে ডিফাইন করেছি। যদি তুমি বলো যে আমি ক্যারেক্টার ওয়াইজ ইনিশিয়ালাইজ করব, ওটাও কিন্তু ভ্যালিড, ওটা তুমি কিন্তু করতে পারো। কিভাবে করতে পারো? তখন তোমাকে লিখতে হবে ক্যার নেম অফ 30, তুমি ধরো তো অয়ন দাসকে তুমি স্টোর করবে এটার মধ্যে, তখন তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করো বা কার্লি ব্রেসেস স্টার্ট করো। স্টার্ট করার পর তুমি এবার এটাকে ক্যারেক্টার ওয়াইজ তুমি স্টোর করো। দেখো তোমার এটা হচ্ছে একটা ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার। তুমি যখন লিখছো সিঙ্গেল কোটেশনের মধ্যে এ, তারপর দেখো তোমার আছে ওয়াই, তারপর দেখো তোমার আছে এ, তারপর দেখো তোমার আছে এন, তারপরে কি আছে স্পেস, কমা। তুমি আবার এখানে স্পেস দাও, এটা স্পেস দিয়ে কমা দাও। তারপর তোমার কি আছে দাস আছে ডি, তারপর দেখো আবার কমা দিয়ে তোমার এ, তারপর ধরো আবার তোমার কমা দিয়ে ধরে নাও এস। ঠিক আছে, দেন তখন তোমাকে কিন্তু নালটাকে তোমাকে ইনক্লুড করতে হবে। দেন তুমি এবার ব্র্যাকেটটাকে শেষ করো। যদি তুমি নালটা না দাও, তাও কিন্তু কম্পাইলার তোমার কিন্তু দাসের পরে কিন্তু সে নালটাকে অটোমেটিক্যালি ইম্পোর্ট করে নেবে বা ইনকর্পোরেট করে নেবে। আর তুমি দিলে তো কোনো সমস্যাই নেই, তাহলে তো তোমার অটোমেটিক তোমার তো নালটা তোমার সেখানে স্টোর হয়ে থাকছে। আর কম্পাইলার যখন তুমি এটাকে নিয়ে কোনো হয়তো প্রসেসিং করবে বা কোনো একটা অপারেশনস করবে অয়ন দাসকে নিয়ে, তখন কিন্তু কম্পাইলার বুঝতে পারবে যে এস এর পরে আর কোনো স্ট্রিং নেই বা আর কোনো ক্যারেক্টার্স নেই। তো দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নাল ক্যারেক্টার্স। তাহলে আমরা দুরকম ভাবে আমরা স্ট্রিংকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারছি, এটা একটা প্রসেস। আর এটাও হচ্ছে আমাদের আরেকটা প্রসেস, আমরা এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার করছি, আর আমরা এখানে অ্যাট এ গ্লান্স আমরা স্ট্রিংটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি একবারে। ওকে, তাহলে এটা হচ্ছে স্ট্রিং এর ইনিশিয়ালাইজেশনস। তাহলে আমরা দেখলাম যে হোয়াট ইজ স্ট্রিং, স্ট্রিংকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা স্ট্রিং মেমোরিতে কিভাবে স্টোর হয়, তার জন্য কতটা স্পেস অকুপাই করা হয় বা কতটা স্পেস রিজার্ভ করে কোনো স্ট্রিং, তার অ্যাকর্ডিং টু দ্য সাইজ, যেমন সাইজ মেনশন করা থাকবে আমাকে সেইভাবে কিন্তু মেমোরিতে স্পেসটাকে আমাকে অকুপাই করতে হবে বা আমাকে সেটাকে রিজার্ভ করতে হবে। এই মেমোরিতে স্পেস রিজার্ভেশনের কাজটা কিন্তু করে কম্পাইলার। তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে তুমি কাজ করো তোমার প্রোগ্রামে, যখনই কোনো ভেরিয়েবলকে ডিক্লারেশন দেখতে পায় কম্পাইলার, তখন সে কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে সেই পার্টিকুলার ভেরিয়েবলের কত বাইট স্পেস দরকার সেই স্পেসটা কিন্তু মেমোরি থেকে সে অকুপাই করে, কম্পাইলার অকুপাই করে। এটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি নয়, এটা কিন্তু কম্পাইলারের একটা টাস্ক, তার কাজ এটা। ওকে, এবার তাহলে স্ট্রিং এর আমরা বেসিক কনসেপ্ট আমরা দেখলাম, কাকে স্ট্রিং বলা হয় আর স্ট্রিংকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব আর কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করব। আমরা এটুকু কনফার্ম বুঝতে পেরেছি যে স্ট্রিং মানে হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে, যে অ্যারের মধ্যে আমি মাল্টিপল ক্যারেক্টার্সকে স্টোর করছি। আবার তো মাল্টিপল ক্যারেক্টার্স নিয়েই তোমার স্ট্রিং তৈরি হয়, অথবা আমরা স্ট্রিংকে আমরা এখানে স্টোর করে রাখতে পারছি। ওকে, একটা ক্যারেক্টার অ্যারের মধ্যে। এবার এই স্ট্রিংটাকে আমরা কিভাবে, একটা স্ট্রিংকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, আর একটা স্ট্রিংকে আমরা কিভাবে ডিসপ্লে করতে পারি ইউজারকে। ঠিক আছে, তার জন্য আমরা এখন দেখবো যে স্ট্রিং এর ইনপুট নেওয়ার কি প্রসিডিউর। ওকে, তো আমরা স্ট্রিংকে এখন ইনপুট নেব। আমরা স্ট্রিংকে আমরা ইনপুট নেব। তো একটা স্ট্রিংকে ইনপুট নেওয়ার জন্য আমাকে ফার্স্টে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করতে হবে। আমি ফার্স্টে তোমার ডিক্লেয়ার করছি স্ট্রিংটাকে যে ক্যারেক্টার নেম অফ, আমি স্পেসটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে, তোমার স্ট্রিংটা তুমি কত বড় স্ট্রিং নিয়ে কাজ করবে তার চিন্তা ভাবনা করে তোমাকে কিন্তু স্পেসটাকে অকুপাই করতে হবে, তোমাকে কিন্তু তার সাইজটাকে মেনশন করতে হবে। আর তুমি যদি ভাবো যে স্যার আমি কোনো সাইজ মেনশন করব না, দিয়ে আমি হয়তো একটা স্ট্রিংকে আমি এখানে আমি ইনপুট নেব, সেটাও পসিবল। তখন কিন্তু কম্পাইলার তোমার স্ট্রিংটা তুমি কি ইনপুট দিচ্ছ দেখে, তার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে দেখে, তার সঙ্গে এক যোগ করে যে সাইজটা হবে সেই সাইজের স্পেসটা কিন্তু অ্যালোকেট করবে কম্পাইলার। আমি কেন +1টাকে যোগ করে বললাম না, ওই 1টা হচ্ছে নালের জন্য, নাল ক্যারেক্টারের জন্য। তোমাকে কিন্তু তার জন্য তোমাকে প্রভিশন রাখতে হবে। যদি তোমার স্ট্রিং এর লেন্থ হয় 29, তখন তোমার কিন্তু 30 তোমাকে সাইজ দিতে হবে, কারণ একটা তোমার কিন্তু নালের জন্য তোমাকে ধরে নিতে হবে। কারণ নাল না হলে কিন্তু স্ট্রিংকে আমরা হ্যান্ডেল করতে পারবো না বা স্ট্রিং এর উপরে আমরা কিন্তু কোনো অপারেশন পারফর্ম করতে পারবো না। ওকে, তাহলে এখন আমরা একটা স্ট্রিংকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো স্ট্রিংটাকে ইনপুট নেওয়ার জন্য আমি কি করছি না, একটা স্ট্রিংকে আমি এখানে ফার্স্টে ডিক্লেয়ার করছি। তো ডিক্লারেশন করছি ক্যারেক্টার নেম, একটা সাইজ দিলাম, আমি তোমার এখানে 30 দিচ্ছি, 30 দিয়ে সেমিক্লোন। এবার
ইনপুটটা নেওয়ার জন্য আমি ইউজারকে একটা মেসেজ ডিসপ্লে করেছি বাই ইউজিং প্রিন্টএফ স্টেটমেন্ট বা ইউজিং পুটএস স্টেটমেন্ট। আমরা জানি কিন্তু পুটএস ফাংশনের কাজ কি, কোনো স্ট্রিংকে ডিসপ্লে করতে গেলে পুটএস ফাংশন ব্যবহার করা হয়। তো আমি তো একটা স্ট্রিংকে এখন ডিসপ্লে করছি, একটা মেসেজ ডিসপ্লে করছি যে এন্টার দ্য স্ট্রিং। তাহলে এন্টার দ্য স্ট্রিংটা কিন্তু একটা মেসেজ, তার জন্য কিন্তু আমি পুটএস দিয়েও কিন্তু আমরা ডিসপ্লে করতে পারি। ওকে, আবার প্রিন্টএফ দিয়েও ডিসপ্লে করতে পারি, প্রিন্টএফ এন্টার দ্য স্ট্রিং, যা খুশি লিখতে পারো, দুটোই কিন্তু ভ্যালিড। আমি এখানে তোমার ফার্স্টে আমার ইউজারকে বললাম যে একটা স্ট্রিং আমাকে ইনপুট দাও। তখন ইউজার যখন স্ট্রিংটাকে ইনপুট দিয়ে দিল কিবোর্ড থেকে, তখন হয়তো অয়ন দে বা অয়ন দাস, ঠিক আছে। সেই স্ট্রিংটাকে আমি নিয়ে কার মধ্যে রাখবো না, আমার একটা কন্টেনার রাখা আছে নেম বলে, যার সাইজ তোমার হচ্ছে 30। তো অয়ন দাস কিন্তু 30 ক্যারেক্টার্স এর মধ্যেই থাকছে, অতএব কোনো সমস্যা না। আমি একটু বেশি করে নিয়েছি, যাতে হয়তো পরের বার হয়তো রান করতে গেলে যদি আমি একটু বেশি সাইজের কোনো নামকে দিই যার লেন্থটা হয়তো একটু বেশি, যেমন হয়তো দেবব্রত বন্দ্যোপাধ্যায়, তো সেই নামটাও কিন্তু আমার 30 স্ট্রিং এর মধ্যে, 30 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমার ধরে যাবে। ওকে, আমরা একটু বেশি করে দিই না, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আমাকে ভাবতে হবে যে আমার ওই কারেন্ট সিচুয়েশনে আমার মেমোরি স্পেসটার ইউটিলাইজেশনটা আমাকে ভাবতে হবে। যে আমার ধরো তোমার পাঁচটা ক্যারেক্টার আছে আমার স্ট্রিং এর মধ্যে, ধরো আমার নাম ধরো হয়তো বিক্রম, তো আমি সেখানে একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করেছি ক্যারেক্টার নেম অফ 500। তো আমি তো বিক্রম, তোমার তো 5টা মাত্র ক্যারেক্টার, আর নালটাকে নিয়ে 6টা, তো আমার 6টা স্পেস দরকার, মানে 6 বাইট স্পেস দরকার। আর আমি তোমার কোথায় ডিক্লেয়ার করে, আমি তোমার কোথায় অকুপাই করে বসে আছি 500 বাইটের স্পেস। তাহলে সেই কারেন্ট সিচুয়েশনে কিন্তু র্যামটার মধ্যে কিন্তু 500 বাইট স্পেসটা কিন্তু অকুপাই হয়ে আছে। তো তার জন্য কিন্তু বাকি প্রসেস গুলো বা বাকি প্রোগ্রাম গুলো কিন্তু কিছুটা হলেও স্লো হবে, স্লো ডাউন হবে। কারণ র্যামের স্পেস তো আর মানে ম্যাক্সিমাম নয়, আমাদের র্যামের স্পেসটা হচ্ছে খুবই মিনিমাল, তাই না? 4 জিবি র্যাম থাকে বা আমাদের 8 জিবি র্যাম থাকে। ডিস্ক হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু র্যাম বলে কিন্তু এটা ফ্যাক্টর, আমার কিন্তু স্পেসটা কিন্তু আমাকে ইউটিলাইজ করতে হবে। তার জন্য আমার খুব বেশি সাইজ আমরা নেব না। যদি আমার তোমার 10 সাইজের কোনো স্ট্রিং আমি নিয়ে কাজ করি, আমি তোমার 20 স্পেস ডিক্লেয়ার করবো বা সাইজ ডিক্লেয়ার করবো বা 30 সাইজ ডিক্লেয়ার করবো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন কি বললাম, পুটেস করে এন্টার দ্য স্ট্রিং। এবার ইউজার স্ট্রিং কে ইনপুট দেবে, সেই স্ট্রিংটাকে নিয়ে আমরা কার মধ্যে রাখবো, নেমের মধ্যে রাখবো, তাই তো? নেমটা আমার কন্টেনার, আমি তখন কি করছি, স্ক্যানএফ, আমি তখন লিখছি স্ক্যানএফ পার্সেন্টেজ এস, কারণ কোন স্ট্রিং কে ইনপুট নেওয়ার জন্য আমাকে পার্সেন্টেজ এস দিতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার। দেন আমি স্ট্রিংটাকে নিয়ে কার মধ্যে রাখবো, নেমের মধ্যে রাখবো। তো স্ট্রিং এর ইনপুট নেওয়ার জন্য কিন্তু কোনো অ্যাম্পারসেন্ড ব্যবহার করা হয় না, ঠিক আছে। আমি জাস্ট কি লিখবো, এখানে নেম ভেরিয়েবলটার নাম লিখে দেবো যার মধ্যে আমি স্ট্রিংটাকে ইনপুট নিতে চাইছি। ওকে, তো কেন অ্যাম্পারসেন্ড হয় না স্ট্রিং এর ইনপুট নেওয়ার জন্য, তো তার রিজনটা আমরা ক্লারিফাই করবো নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে। ওকে, কেন এখানে অ্যাম্পারসেন্ড কেন ইউজ হয় না স্ট্রিং এর ক্ষেত্রে ইনপুট নেওয়ার জন্য, তো সেটা আমরা পয়েন্টারে গিয়ে আমরা বলবো, কারণ পয়েন্টারে গিয়ে আমরা এই ধরনের কনসেপ্টগুলো আমরা পড়বো। তো এবার আমার কিন্তু স্ট্রিংটা আমার ইনপুট হয়ে গেল, নেমের মধ্যে স্টোর হয়ে গেল। ওকে, তো আমি যদি এখন চাই যে ওই স্ট্রিংটা, যে স্ট্রিংটা ইউজার এন্টার করেছে সেই স্ট্রিংটা কি দিয়েছে একটু দেখবো আমরা, তাহলে আমাকে স্ট্রিংটাকে ডিক্লেয়ার, আমাকে তখন ডিসপ্লে করতে হবে। তো স্ট্রিংটা আমার স্টোর আছে নেম ভেরিয়েবলের মধ্যে, আমি এখন যদি নেমটাকে ডিসপ্লে করি, তাহলে ইউজার যে স্ট্রিংটা এন্টার করেছে সেই স্ট্রিংটা আমরা দেখতে পাবো। তো আমি সেই নেমটাকে ডিসপ্লে করার জন্য আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করছি, পুটএস, মানে প্রিন্ট আ স্ট্রিং। আমি তার মধ্যে তোমার কি লিখলাম, এখানে নেমটাকে পাস করে দিলাম, যে নেমের মধ্যে আমার যে স্ট্রিংটা স্টোর হয়ে আছে সেই স্ট্রিংটাকে আমরা এখন পুটএস দিয়ে আমরা ডিসপ্লে করছি। বা তুমি এর পরিবর্তে তুমি লিখতে পারো প্রিন্টএফ দিয়েও তুমি ডিসপ্লে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তুমি প্রিন্টএফ দিয়ে তখন কি লিখবে, পার্সেন্টেজ এস কমা দিয়ে নেম, তাহলে তোমার কিন্তু নেমের মধ্যে তোমার যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা কিন্তু তোমার ডিসপ্লে হয়ে যাবে। তাহলে আমরা এই কোডটা থ্রু দিয়ে আমি একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করেছি যার নাম হচ্ছে নেম অফ 30, আর সেই স্ট্রিংটাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি বাই ইউজিং পুটএস এন্ড স্ক্যানএফ ফাংশনস। আর সেই স্ট্রিংটাকে আমরা, যে স্ট্রিংটা ইউজার এন্টার করেছে সেই স্ট্রিংটাকে আমরা পুটএস ফাংশনস দিয়ে বা প্রিন্টএফ ফাংশনস দিয়ে আমরা কিন্তু ইউজারের কাছ থেকে আমরা ইউজারকে তোমার ডিসপ্লে করতে পেরেছি। তাহলে এখন এই কোডটাকে যদি আমরা রান করি, তাহলে রান করলে আমাকে ফার্স্টই আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে দেখাবে এন্টার দ্য স্ট্রিং, আমাকে দেখাচ্ছে এন্টার দ্য স্ট্রিং। আর এন্টার দ্য স্ট্রিং দেখার পর আমি এখন নিশ্চয়ই চুপচাপ বসে থাকবো না, আমি এখানে ধরো একটা স্ট্রিংকে এন্টার করলাম, সেটা ধরো হয়তো অয়ন, এন্টার করে আমি দিয়ে তোমার ধরো এন্টার প্রেস করলাম। যখন এন্টার প্রেস করলাম তখন দেখো অয়ন স্ট্রিংটাকে আমার স্ক্যানএফ ফাংশন কিবোর্ড থেকে রিড করলো, রিড করে নেমের মধ্যে স্টোর করলো মেমোরিতে। তারপরে আমি কি করেছি, পুটএস করে নেমটাকে ডিসপ্লে করে দিয়েছি। তাহলে এখন মেমোরি থেকে আমার নেম ভেরিয়েবলটার মধ্যে তোমার যে স্ট্রিংটা স্টোর করা আছে তা অয়ন, আমার এখন দেখাচ্ছে সেই নামটাই আমাকে দেখাচ্ছে অয়ন। তো এই হচ্ছে আমার কোডটার আউটপুট। কিন্তু
আমার এই কোড ফ্র্যাগমেন্টটা যদি আমি ধরুন এটা আমার রান 1, আমি প্রথমবার রান করেছি, আমি ধরুন সেকেন্ডবার আবার রান করছি কোডটাকে, রান করার সময় আমি তখন আমাকে ধরুন ইনপুট আবার চেয়েছে এন্টার দ্য স্ট্রিং, আমি আবার ইনপুট দিয়েছি এন্টার দ্য স্ট্রিং করে, আমি ধরুন আবার ইনপুট দিয়েছি অয়ন দাস। আগে অয়ন দিয়েছিলাম, আমার কোনো সমস্যা হয়নি, আমাকে যা দিয়েছি তাই আমাকে দেখিয়েছে। এখন আমি ইনপুট দিচ্ছি অয়ন দাস। ওকে, আমি যখন এই অয়ন দাস দিয়ে যখন আমি এন্টার প্রেস করলাম, তখন আমাকে আউটপুটে তখন আমাকে দেখাচ্ছে শুধুমাত্র অয়ন, আমাকে কিন্তু আর দাসটা কিন্তু আমাকে আর দেখাচ্ছে না। এটা আবার কি হলো? আমি তো ইনপুট দিয়েছিলাম অয়ন দাস, আমার তো স্পেস তো আমার আছে 30 স্পেসের মধ্যে, তো অয়ন দাস তো খুব ভালোভাবেই থাকতে পারবে, আরো 5টা অয়ন দাস থাকবে ওখানে, তো আমি তো এখানে অয়ন দাস দিলাম, তো আমাকে অয়ন দেখাচ্ছে কেন? তাহলে দাসটা কি তার মানে ইনপুট হয়নি, বা দাসটাকে কি আমার তার মানে স্ক্যানএফ ফাংশন কি তার মানে রিড করতে পারেনি? তো এক্স্যাক্টলি তাই, কারণ আমার স্ট্রিং এর মধ্যে দেখো অয়নের পর দেখো একটা স্পেস আছে, তাহলে আমার কিন্তু স্ক্যানএফ ফাংশন এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্পেস, এই ব্ল্যাঙ্ক স্পেসটাকে কিন্তু আমার স্ক্যানএফ ফাংশন কিন্তু রিড করতে পারে না জেনারেলি, তার জন্য কিন্তু দাসটা আমার ইনপুট হয়নি। আর দাসটা ইনপুট হয়নি বলে তার শুধুমাত্র আমার অয়নটা স্টোর আছে, কারণ স্পেসের আগে পর্যন্ত রিড করতে পেরেছে, স্পেসটাকেও রিড করতে পারেনি স্ক্যানএফ ফাংশন, এটা কিন্তু স্ক্যানএফ ফাংশনের একটা ডিসঅ্যাডভান্টেজ। তো তখন আমার ওই অয়নটাই, তার জন্য কিন্তু আমাকে অয়নটাই আমাকে দেখিয়েছে। তাহলে স্যার এটা সলিউশনস কি? তাহলে আমার তো তার মানে আমরা স্ক্যানএফ ফাংশনস দিয়ে আমরা কোনো স্ট্রিং কে ইনপুট নেব, আমার হয়তো স্ট্রিং এর মধ্যে তাহলে একটাই ওয়ার্ড থাকতে হবে, তবেই আমরা কাজ করতে পারবো, তাহলে এটা আবার কিরকম হলো? তখন তার সলিউশনসটা হচ্ছে যে আমরা স্ক্যানএফ ফাংশনস দিয়ে আমরা কোনো স্ট্রিং কে ইনপুট নিতে পারি, কিন্তু যদি সেটা মাল্টি ওয়ার্ড স্ট্রিং হয় তাহলে কিন্তু সেই স্ট্রিংটাকে ইনপুট নেওয়া স্ক্যানএফ ফাংশনস দিয়ে পসিবল নয় নরমালি। আমরা হয়তো এক্সট্রা কিছু যদি আমরা কিছু ওর মধ্যে কিছু হয়তো তোমার এক্সট্রা কিছু অ্যাড করলাম, বা কিছু হয়তো অন্য কোনো কনসেপ্ট হয়তো আমার মধ্যে তোমার ইনকর্পোরেট করলাম, তাহলে হয়তো পসিবল। তাহলে আমি তো স্ক্যানএফ তো ডেফিনেশন জানি, আমরা স্ক্যানএফ কিভাবে লিখতে হয়, তাহলে এখানে এক্সট্রা কেন কিছু অ্যাড করবো, দিয়ে আমরা কেন তোমার এটাকে রিড করবো একটা মাল্টিওয়ার্ড স্ট্রিংকে? তখন তার রেমেডি হচ্ছে যে এই স্ক্যানএফটার পরিবর্তে তখন আমাকে বলছে সি যে এই স্ক্যানএফের পরিবর্তে তুমি তো স্ট্রিং নিয়ে কাজ করছো, তাহলে স্ট্রিং এর ইনপুট নেওয়ার জন্য ডেডিকেটেড একটা ফাংশনস আছে, যে ফাংশনসটা হেল্প নিয়ে তুমি কোনো স্ট্রিং কে ইনপুট নিতে পারো, তোমার স্ট্রিং এর মধ্যে একটা ওয়ার্ড থাক বা তোমার স্ট্রিং এর মধ্যে মাল্টি ওয়ার্ড থাক, তুমি কিন্তু সেটাকে রিড করতে পারবে, তাকে তুমি ডিসপ্লে করতে পারবে, যেমন তুমি ইনপুট দিয়েছো, যতগুলো তুমি ওয়ার্ড ইনপুট দিয়েছো, তোমার নাম, স্পেস, তোমার টাইটেল, সবই কিন্তু সে রিড করতে পারবে। তখন সেই ফাংশনসটার নাম হচ্ছে গেটএস ফাংশন। ওকে, তাহলে আমরা গেটএস ফাংশনের মধ্যে দিয়ে আমি শুধুমাত্র তোমার রিড করছি, যে স্ট্রিংটাকে তোমার কি করছে রিড করে তোমার গেটএস ফাংশন নেমের মধ্যে স্টোর করছে। আমি এখানে কি লিখেছিলাম, স্ক্যানে পার্সেন্টেজ এস কমা দিয়ে নেম, আর আমি গেটএস দিয়ে কি লিখছি, গেটএস অনলি নেম। তাহলে আমার ইনপুট ডিভাইস থেকে যে স্ট্রিংটা তুমি ইনপুট দিয়েছো অয়ন দাস, সেই অয়ন দাস কিন্তু এখন গেটএস ফাংশনের থ্রু দিয়ে কিন্তু নেমের মধ্যে স্টোর হয়ে গেছে, কারণ এই কিন্তু স্পেসকে রিড করতে পারে। গেটএস ফাংশন তোমাকে কিন্তু স্পেসকে রিড করতে পারে, কিন্তু স্ক্যানএফ ফাংশন কিন্তু কোনো স্পেসকে রিড করতে পারে না। আমাকে এক্সট্রা কিছু মেকানিজম অ্যাড করলে হয়তো আমার স্ক্যানএফ দিয়েও কিন্তু আমার স্পেসকে রিড করাতে পারবো, ওটা আমি পরে দেখাবো যে কি করে স্ক্যানএফ দিয়ে স্পেসকে রিড করা যায়। তাহলে এখন তোমার কিন্তু আর কোনো সমস্যা নেই, এখন তুমি যদি এখন প্রিন্টএফ করো বা পুটেস করো নেমকে, তখন তোমাকে দেখাবে অয়ন দাস, তখন তোমাকে দেখাবে অয়ন দাস। তাহলে এখান থেকে আমরা ছোট্ট একটা কোশ্চেন পেতে পারি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ক্যানএফ ফাংশন অ্যান্ড গেটএস ফাংশন? ওকে, স্ক্যানএফ ফাংশন অ্যান্ড গেটএস ফাংশন, এটা কিন্তু পরীক্ষাতে এই কোশ্চেনটা কিন্তু আসে, যে স্ক্যানএফ ফাংশনসটা হচ্ছে একটা ফরম্যাটেড ইনপুট ফাংশন, কারণ আমি এখানে ফরম্যাট স্ট্রিং স্পেসিফাই করি ইনপুট নেওয়ার জন্য, আর গেটএস ফাংশনটা হচ্ছে একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন। স্ক্যানএফ ফাংশনস দিয়ে আমরা ইন্টিজার, ক্যারেক্টার, স্ট্রিং, ফ্লোট, ডাবল সমস্ত টাইপের ভ্যালুকে আমরা ইনপুট নিতে পারি, আর গেটএস ফাংশনস দিয়ে আমরা শুধুমাত্র স্ট্রিংকে ইনপুট নিতে পারি। ওকে, আর স্ক্যানএফ ফাংশন কোনো স্পেসকে রিড করতে পারে না, কিন্তু গেটএস ফাংশন কিন্তু স্পেসকে রিড করতে পারে। আমি স্ক্যানএফ এর একটা এক্সাম্পল দিলাম, আমি গেটএস এর একটা এক্সাম্পল দিলাম, আমার ডিফারেন্সটা হয়ে গেল। ওকে, আমার ডিফারেন্সটা হয়ে গেল। তো সেরকম আবার ডিফারেন্স আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পুটেস ফাংশন অ্যান্ড প্রিন্টএফ ফাংশন? পুটেস ফাংশন কিন্তু অনলি রেসপন্সিবল ফর ডিসপ্লেইং দ্য স্ট্রিং, আর printf function is also responsible for to display the string, to display the integer variable, to display the message, to display the double variable, the content of double variable,
এনি কাইন্ড অফ ভ্যালুকে কিন্তু প্রিন্টএফ ডিসপ্লে করতে পারি। কিন্তু পুটেসটা হচ্ছে একটা আনফরম্যাটেড আউটপুট ফাংশন, আর প্রিন্টএফটা হচ্ছে একটা ফরম্যাটেড আউটপুট ফাংশন। ওকে, আমরা প্রিন্টএফের একটা এক্সাম্পল দেখাতে পারবো ডিফারেন্সের মধ্যে, আমরা পুটেসের একটা এক্সাম্পল দেখাতে পারবো। ওকে, তাহলে এই দুটো ডিফারেন্সের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে, তাহলে আমরা একটা স্ট্রিংকে কিভাবে রিড করতে হয়, আর স্ট্রিং এ রিড করার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনের কথা ভুলে যাব। আমরা স্ট্রিং এর যত প্রোগ্রাম করবো সেখানে কিন্তু সব কিন্তু আমরা রিড করবো কোনো স্ট্রিংকে বাই ইউজিং গেটএস ফাংশন। আর আমরা ডিসপ্লে করতে পারি নেম আমরা তোমার পুটেস দিয়ে, বা আমি প্রিন্টএফ দিয়ে ডিসপ্লে করতে পারি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি যে দুটো ফাংশনসকে আমরা বেশি এমফ্যাসিস করব, একটা হচ্ছে গেটএস ফাংশন, একটা হচ্ছে পুটেস ফাংশন। ওকে, গেটএস ফাংশনটা হচ্ছে আমরা কোনো স্ট্রিংকে রিড করতে পারি, আর পুটেস ফাংশন দিয়ে আমরা কোনো স্ট্রিংকে আমরা ডিসপ্লে করতে পারি। পুট মানে হচ্ছে প্রিন্ট, আর গেট মানে হচ্ছে রিড। ওকে, আর এস ফর স্ট্রিং, আর এখানেও এস ফর স্ট্রিং, তাহলে প্রিন্ট আর স্ট্রিং আর গেট আর স্ট্রিং। ওকে, তো দ্যাট ইজ এ বেসিক কনসেপ্ট। আমরা কিভাবে স্ট্রিংকে ইনপুট নিতে হয়, কি করে স্ট্রিংকে ডিসপ্লে করতে হয় আমরা দেখলাম। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে আমাদের স্ট্রিং এর একটা প্রিলিমিনারি কনসেপ্ট, যে স্ট্রিং এর আমরা ডিফারেন্ট অ্যাসপেক্ট গুলো দেখলাম। আমরা কিন্তু কোনো স্ট্রিং এর মধ্যে কোনো অপারেশনস আমরা এখনো করতে চাইনি, বা স্ট্রিং এর উপরে আমরা কিন্তু কোনো কাজ করিনি। এবার স্ট্রিংকে আমরা তার উপরে কিছু অপারেশনস করবো। স্ট্রিং এর উপরে কি কি অপারেশনস করা যায় স্ট্রিং এর উপরে, না আমরা একটা স্ট্রিংকে নেওয়ার পর, ধরো না আমার একটা স্ট্রিং আছে, সাপোজ একটা ক্যারেক্টার নেম অফ 30 একটা ভেরিয়েবল আছে, স্ট্রিং ভেরিয়েবল। তার মধ্যে আমার একটা স্ট্রিং ধরে নাও হয়তো স্টোর করা আছে, যে স্ট্রিংটা হচ্ছে তোমার এরকম একটা স্ট্রিং স্টোর করা আছে। সাপোজ আমি ধরলাম স্ট্রিংটা তোমার নাম ধরছি, ধরে নাও হয়তো যে সি প্রোগ্রামিং। ওকে, একটা স্ট্রিং সি প্রোগ্রামিং একটা স্ট্রিং। তাহলে আমি এখন যে কাজটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমি আমার এই স্ট্রিংটার লেন্থ বের করতে চাইছি, লেন্থ, যে আমার এই স্ট্রিংটার মধ্যে কতগুলো ক্যারেক্টারস আছে। দ্যাট ইজ আ ওয়ান টাইপ অফ অপারেশনস। তাহলে সি প্রোগ্রামিং, তার মধ্যে কতগুলো ক্যারেক্টারস আছে, দ্যাট ইজ মাই লেন্থ অফ আ স্ট্রিং। আমি এখন স্ট্রিংটার লেন্থ বের করব। তাহলে এই স্ট্রিংটার লেন্থ বের করার জন্য আমাকে যে লজিকটা চিন্তা ভাবনা করতে হবে, যে আমি তো স্ট্রিংটাকে তো প্রথমে আমাকে স্ট্রিংটাকে স্টোর করতে হবে কোন মেমোরির কোন একটা ভেরিয়েবলের মধ্যে। তো আমি তো ক্যারেক্টার নেম অফ 30 ইকুয়ালস টু সি প্রোগ্রামিং নিয়েছি, মানে এই সি প্রোগ্রামিং স্ট্রিংটা আমার নেমের মধ্যে স্টোর হয়ে আছে মেমোরিতে। আমি ধরলাম যে মেমোরিতে আমার স্ট্রিংটা স্টোর হয়ে আছে সি প্রোগ্রামিং। আমার 30 বাইটস মেমোরিতে স্পেস অকুপাই করেছে কম্পাইলার, সেই 30 বাইট স্পেসের মধ্যে আমার কিন্তু সি প্রোগ্রামিং স্ট্রিংটা স্টোর আছে। আমার ধরুন এখানে ইন্ডেক্সিং করা আছে, ভেরিয়েবলটার নাম হচ্ছে নেম, ভেরিয়েবল তোমার নাম হচ্ছে নেম। এটা কিন্তু মেমোরির একটা, আমি একটা দেখাচ্ছি, তার একটা স্ট্রাকচার দেখাচ্ছি, মেমোরি একটা স্ট্রাকচার। আমার ডিফারেন্ট এখানে ইন্ডেক্স আছে, ডিফারেন্ট ইন্ডেক্স আছে, কারণ অ্যারে তো তোমার ইন্ডেক্স থেকেই স্টার্ট হয়। আমার প্রতিটা এলিমেন্ট, অ্যারের প্রতিটা এলিমেন্ট তোমার ইন্ডেক্সে স্টোর হয়, তাই না? তো আমার এখানে কিছু ইন্ডেক্সিং করা আছে। তো অবভিয়াসলি আমার লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে তোমার 29, আর ইন্ডেক্সটা আমার স্টার্ট হবে তোমার 0 থেকে। ওকে, 0 1 2 3 4 5 6 7 8, যতগুলো আমার দরকার লাগছে আমি তোমার এখানে লিখছি। 11 12 আমি আগে স্টোর করি। তো প্রথম ইন্ডেক্সে আমার দেখো সি আছে, তারপরে দেখো তোমার স্পেস আছে, সি এর পরে কিন্তু স্পেস, যেটা কিন্তু একটা স্পেস থাকবে। তো স্পেসের পরে কি আছে, আমার এখানে পি আছে, এখানে আর আছে, এখানে ও আছে, এখানে জি আছে, এখানে আবার আর আছে, এখানে আবার এ আছে, এখানে এম আছে, স্যার এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না? হ্যাঁ না, এখানে লাগবে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট না, এখানে লাগবে না। দেখিয়েছি কেন কেন লাগবে না। আমরা দুরকম ভাবে তো আমার তো ইনিশিয়ালাইজ করতে পারি। কি দেখিয়েছি আমি, একটা এরকম ভাবে করতে পারি, আর একটা আমরা এরকম ভাবে করতে পারি। যদি আমরা ক্যারেক্টার ওয়াইজ স্টোর করি তখন তোমার লাগবে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আমরা তো এইটা আমরা ফলো করছি, এই প্রসেসটা ফলো করছি। তো ঠিক আছে, তুমি এটা ফলো করে করতে পারো। ওকে, যেমন করে খুশি। হুম, তুমি মিষ্টিটা চামচ দিয়েও খেতে পারো, আবার তুমি হাতে করে নিয়েও খেতে পারো, যা খুশি। ওকে, এবার তোমার কি হবে, কম্পাইলার তোমার কি করবে, এই প্রোগ্রামিং এর জি যখন হয়ে গেল তখন সে কিন্তু একটা নাল ক্যারেক্টার কিন্তু এখানে অ্যাড করে দিল, /0 নাল ক্যারেক্টার। এটা তোমার ইন্ডেক্স কত না 13। ওকে, এটা তোমার ধরো 14 আছে, এভাবে বাড়তে বাড়তে যাচ্ছে ইন্ডেক্সটা। তোমার মেমোরিতে তোমার স্টোর হয়েছে, এটা আমার মেমোরি, যার ভেরিয়েবলটা তোমার নাম হচ্ছে নেম। আমি এই স্ট্রিংটার লেন্থ বের করব। তাহলে এই স্ট্রিংটার লেন্থ বের করতে গেলে আমাকে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমাকে ট্রাভার্সিং করতে হবে, আমাকে ভিজিট করতে হবে, যে আমার কতদূর পর্যন্ত আছে স্ট্রিংটা। না আমি ধরো তোমার ধরো সি এর কাছে আসলাম, আমি একবার ট্রাভার্স হলো আমার প্রথমবার,
তারপর তোমার ধরো স্পেসের কাছে আসলাম, তো স্পেসও তো একটা ক্যারেক্টার, তারপর তোমাকে রাখতে হবে আমার লেন্থের মধ্যে আমাকে ইনক্লুড করতে হবে। পি একটা ধরো ক্যারেক্টার, আমি সেখানে তোমার আসলাম, ট্রাভার্স করলাম তাকে, আর এর কাছে এসে ট্রাভার্স করলাম, আমি ও এর কাছে এসে ট্রাভার্স করলাম বা ভিজিট করছি, ট্রাভার্স মানে হচ্ছে ভিজিট। তারপর ধরো জি এর কাছে আসলাম, আর এর কাছে আসলাম, এর কাছে, আমি কতক্ষণ পর্যন্ত ভিজিটটা করবো গো আমার এই স্ট্রিংটাতে? আমি কতক্ষণ পর্যন্ত ভিজিট করবো? না আমি আনলিমিটেড টাইম আমি ভিজিট করবো? আমি আমি কতক্ষণ পর্যন্ত ভিজিট করবো বা কতদূর পর্যন্ত ভিজিট করবো আমরা? যতক্ষণ না আমরা কি পাচ্ছি, বলো কি পাচ্ছি? যতক্ষণ না আমরা কি পাচ্ছি? স্যার নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভিজিট করব। ঠিক আছে? তাহলে সেই যখন আমি নাল যখন পেয়ে গেলাম, আমি ধরো ভিজিট করছি, আমাদের একটা কাউন্টার আছে, ধরো কাউন্ট ইকুয়ালস টু 0, তারপর ধরো তোমার কাউন্ট সি ইকুয়ালস টু 0। আমি প্রথমবার যখন ভিজিট করেছি তখন দেখো তোমার সি এর মানটা 0, তারপরে যখন ধরো স্পেসটা যখন ভিজিট করো তখন সিটার মানটা হচ্ছে 1, তারপর সি এর মান 2 3 4 5 করে সব ভিজিট করছি। আমার প্রত্যেকবার কিন্তু আমার এক করে বাড়ছে আমার কাউন্টারের ভ্যালুটা, 6 7 8 9 10 11 12 13 এ যখন গেলাম তখন দেখো সি এর মান কিন্তু আমার 13, তখন গিয়ে দেখছি আমার নাল ক্যারেক্টার চলে এসেছে। আমি কিন্তু আর সামনের যে স্পেসগুলো আমি কিন্তু আর খুঁজেও দেখবো না যে আর কেউ আছে কিনা, আমি কিন্তু কনফার্ম যে এরপরে আর কেউ নেই। ওকে, এরপরে কিন্তু আর কেউ নেই। তাহলে এই মুভমেন্টে আমার সি এর ভ্যালু কত? 13। তো দ্যাট ইজ মাই লেন্থ। তুমি দেখো সি প্রোগ্রামিং স্ট্রিংটাতে তুমি একটু কাউন্ট করে দেখো যে সি প্রোগ্রামিং স্ট্রিংটার লেন্থ কত, দেখো 13, তাই না? 13 তো, ইয়েস অর নো? 13। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? না এই কাজটা করার জন্য স্ট্রিংটাকে ইনপুট নেওয়ার পর আমি এটা সিম্পলি একটা ফর লুপ চালাবো, যে ফর i ইজ ইকুয়াল টু 0। ওকে, আমি ফার্স্টে আইটাকে ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, কারণ অ্যারে ইন্ডেক্স স্টার্ট ফ্রম 0। আমি এবার কন্ডিশনস দিচ্ছি যে কতক্ষণ পর্যন্ত আমরা ভিজিট করছি, না যতক্ষণ আমরা নাল পাচ্ছি। তা আমার ভেরিয়েবলটা কি নাম? নেম। আমি তখন কি লিখতে থাকবো? নেম অফ আই যতক্ষণ পর্যন্ত আমার নট ইকুয়ালস টু নাল, ততক্ষণ পর্যন্ত আমি কি করছি, না আমি আইটাকে প্লাস প্লাস করছি। আর যখন নেম অফ আই যখনই আমার নাল চলে আসছে তখন কিন্তু আমরা ওখান থেকে ব্রেক করে যাচ্ছি লুপ থেকে। দেখো আই যখন 0 তখন দেখো তোমার নেম অফ 0 নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। আই যখন 1 তখন দেখো তোমার নেম অফ আই নট ইকুয়ালস টু নাল, কন্ডিশনটা ট্রু। আপ টু তোমার 12 পর্যন্ত তোমার দেখো কন্ডিশনটা তোমার ট্রু, কারণ দেখো আমার 12 এর মধ্যে তোমার কি আছে, দেখো সি পি আর ও আপ টু 12 পর্যন্ত দেখো আমার কিন্তু একটা করে ক্যারেক্টার্স আছে। তো ক্যারেক্টার্স গুলো তো তোমার নাল নয়, তাহলে আমার 12 পর্যন্ত কিন্তু আমার দেখো কিন্তু কন্ডিশনটা তোমার ট্রু। তাহলে আই যখন তোমার 12 যখন পৌঁছালো তখনও পর্যন্ত কিন্তু কন্ডিশনটা ট্রু। আমি আবার ঢুকলাম ফরের মধ্যে, যে আবার তোমার দিকে যখন আই প্লাস যখন 13 করছি আয়ের মানটাকে, তখন তোমার দেখো চেক করছে যে নেম অফ 13 নট ইকুয়ালস টু নাল। তো নেম অফ 13 এর মধ্যে কি আছে? নাল আছে। তো নাল নট ইকুয়ালস টু নাল নে কি আবার? নাল তো ইকুয়ালস টু নাল। তাহলে এটা আমার ফলস কন্ডিশনসটা। যখন কন্ডিশনটা ফলস হয়ে গেল তখন আমাকে ফর থেকে আমাকে বাইরে বের করে দিল। তা আমি ফর থেকে যখন বাইরে যখন বেরিয়ে চলে এসেছি, তখন ফরের বাইরে গিয়ে আমি যখন দেখি যে আমার আয়ের মানটা এই মুভমেন্টে কত হয়েছে, দেখো আই দেখো তোমার 13 এ গিয়ে দেখো তোমার কমপ্লিট হয়েছে। কারণ আই যখন 13 তখন দেখো নেম অফ 13 নট ইকুয়ালস টু নাল আমি চেক করেছি, আমার কন্ডিশনটা ফলস হয়েছে। তাহলে আমার ফরের বাইরে আয়ের মানটা কত? 13। তাহলে সেই 13টাকে যদি আমরা প্রিন্ট করে দিই, আয়ের মানটা যদি প্রিন্ট করে দিই এরকম ভাবে যে প্রিন্টএফ the length of a string বা length equals to percentage d, কারণ দেখো লেন্থ সবসময় নাম্বারে হয়, ইন্টিজার নাম্বারে হয়, তার জন্য পার্সেন্টেজ ডি, কারণ আই তো আমার ইন্টিজার। দি কমাই তোমার ডিসপ্লে করে দিচ্ছি, আয়ের মানটাকে ডিসপ্লে করে দিচ্ছি। তাহলে আয়ের মধ্যে এখন কি আছে? 13 আছে, আমাকে দেখাবে লেন্থ ইকুয়ালস টু 13। ঠিক আছে, তাহলে আমরা একটা স্ট্রিং এর লেন্থ কি করে আমরা বের করলাম, বুঝতে পারলে সবাই কি করে লেন্থটা বের করলাম স্ট্রিং এর? আমি জাস্ট স্ট্রিংটাকে ট্রাভার্স করতে করতে গেলাম, আর আমি আইটাকে তোমার বাড়াতে গেলাম, ইনক্রিমেন্ট করতে করতে গেলাম। আর যখনই কি আমরা নাল পেয়ে যাচ্ছি আমি সেখানে স্টপ হয়ে যাচ্ছি। আর নাল পাওয়া পর্যন্ত আমার কিন্তু আয়ের মান তোমার 13 হয়ে গেছে। তো দ্যাট ইজ মাই লেন্থ। সেই আয়ের মানটাই হচ্ছে আমার লেন্থ এখন স্ট্রিংটার। তো সেই আয়ের মানটাকে আমি তারপরে কি করছি, ফরের বাইরে গিয়ে আমরা ডিসপ্লে করে দিয়েছি। আর এই ফরটা কিন্তু কোনো আমার বডি নেই, এই ফরটার কোনো বডি নেই বলে আমি তোমার ফরটাকে শুরু করে আবার দেখো শেষ করে দিয়েছি। দেখো শুরু করেছি কিন্তু ফরটাকে, দেখো শুরু করার পর দেখো কোনো বডি না লিখে আমি দেখো শেষ করে দিচ্ছি। তাহলে যদি কোনো ফরের তোমার বডি না থাকে, তাকে আমরা এই শুরু করে শেষ না করেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এই ফরটার পাশে একটা সেমিকোলন দিয়েও কিন্তু লিখতে পারি, তখন কিন্তু ফরের পাশে তোমার সেমিকোলন হয়।
যদি আমরা এইভাবে কোনো ব্র্যাকেট যদি শুরু করে যদি শেষ না করি তাহলে কিন্তু তোমার পাশে কিন্তু লিখতে পারি সেমিক্লোন। তাহলে এটার যা মিনিং আর ফর তোমার শুরু করে শেষ করাটা কিন্তু সেম মিনিং, যার মধ্যে কোনো বডি থাকছে না বা কোনো স্টেটমেন্ট থাকছে না। তাহলে এখানে কি তোমাদের ফরের পাশে সেমিক্লোন হচ্ছে। আমার আমার মানে পার্সপেক্টিভে বা আমার যে টাইপের প্রবলেম সলভ করতে চাইছি যেখানে ফরের কোনো বডি থাকছে না বলে আমরা ফরের লাস্টে আমরা সেমিক্লোন দিয়েছি। তাহলে ফরটা কিন্তু এখন ওর মধ্যেই ঘুরবে, নিজের মধ্যেই ঘুরবে ফরটা, কিন্তু কোনো বডি পার্টকে এক্সিকিউট করতে পারবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কি করে লেন্থ বের করছি কোনো স্ট্রিং এর। সবাই রিপ্লাই করো, সবাই বুঝতে পারলে কিনা, সবাই বুঝতে পারলে কিনা রিপ্লাই করো। হ্যাঁ স্যার। ইয়েস স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? বাকিরা বুঝতে পেরেছো কি করে লেন্থ বের করলাম স্ট্রিং এর? আমি এক্সাম্পল দেখাবো, আমি এক্সাম্পলে আসবো, অনলাইন কম্পাইলারে আসবো আমি, যে কি করে লেন্থটা বের করলাম, এই এটার হেল্প নিয়ে আমার লেন্থটা বের হচ্ছে কিনা আমি আসবো এক্সাম্পলে। বাকিরা রিপ্লাই করো, বুঝতে পারলে কিনা যে লেন্থ কি করে বের হচ্ছে স্ট্রিং এর। কি গো বাকিদের কি খবর? তোমরা কি এটাকে অন করে দিয়ে কোথাও ঘুরে বেড়াচ্ছ নাকি? কোনো রিপ্লাই নেই বাকিদের, বাকিদের কোনো রিপ্লাই নেই। হুম, বাকিদের কোনো রিপ্লাই নেই কেন? স্যার ঘুমিয়ে পড়েছে সবাই। ঘুমিয়ে পড়েছে। না স্যার, বলুন বলুন। ওকে, একটু রিপ্লাই করো, না তো আমি চিৎকার হ্যাঁ করে স্যার, ওই যাচ্ছি। লিখছিলাম তো তার জন্য। হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক। ওটা মুখে করবে, তুমি তো হাতে লিখছো, আমি তো হাতে লিখছি মুখে বলছি, তাই না? আমি তো হাতে লিখছি মুখে বলছি, তোকে তো হাতে লিখতে মুখে বলতে পারবো না আমরা। বেশ, তারপরে একবার চেক করে নিই যে আমি যে লজিকটা বললাম সেই লজিকের হেল্প নিয়ে আমরা কোনো স্ট্রিং এর আমরা লেন্থ বের করতে পারি কিনা। ঠিক আছে, না ধরে নেওয়া যাক আমার এখানে ক্যারেক্টার একটা ভেরিয়েবল আছে, ক্যারেক্টার নেম অফ 30, তাই না? তাই তো নিয়েছিলাম, নেম অফ 30 ইকুয়ালস টু, ধরে নাও আমি এখানে একটা স্ট্রিং কে নিচ্ছি সি প্রোগ্রামিং, তোমরা যেটা আমরা নিয়েছিলাম সি প্রোগ্রামিং, একটা স্ট্রিং কে নিচ্ছি সি প্রোগ্রামিং, দেন সেমিক্লোন। আমরা তো আমাকে আর ইনপুট নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছি স্ট্রিংটাকে, আমার ইনপুট নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর আমার দেখো ফর লুপে দেখো আই লাগছে বলে আমি ইন্টিজার আই বলে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, এবার আমার ফরটা হবে ফর আই ইজ ইকুয়াল টু 0, আই ইজ ইকুয়ালস টু 0 সেমিক্লোন, নেম অফ আই, নেম অফ আই নট ইকুয়ালস টু নাল, তাই তো? নট ইকুয়ালস টু নাল, নাল মানে হচ্ছে তোমার সিঙ্গেল কোটেশনের মধ্যে ব্যাকস্ল্যাশ 0, দ্যাট ইজ আ নাল, সেমিক্লোন, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস দিয়ে আমি তোমার দেখো ফরটাকে তোমার দেখো সেমিক্লোন দিয়ে শেষ করে দিচ্ছি। ওকে, আমি এবার ফরের বাইরে তোমার কি করব, আমি এখন আইটাকে ডিসপ্লে করব লেন্থ বলে, আমি প্রিন্ট এফ করছি, প্রিন্ট এফ করে কি লিখছি, লেন্থ অফ আ স্ট্রিং, লেন্থ অফ আ স্ট্রিং ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, বাইরে বেরিয়ে এসে কমা, দেন তোমার ডিসপ্লে করছি আয়ের মানটা, কারণ আয়ের মধ্যে আমার লেন্থ এখন থাকছে সেমিক্লোন। এই আমার কোড, এই হচ্ছে আমার সিম্পল কোড। ওকে, তাহলে এখন আমাকে দেখাবে লেন্থ অফ আ স্ট্রিং ইকুয়ালস টু 13, তাই না? যদি আমরা ইন্ডেক্সিং যদি আমরা ঠিক করে থাকি, দেখো কোডটাকে আমরা রান করছি, দেখাচ্ছে লেন্থ অফ আ স্ট্রিং ইকুয়ালস টু 13 দেখাচ্ছে, দেখো। তাহলে পারছি তো আমরা লেন্থ বের করতে, আমার তো অ্যাকচুয়াল তো ওটাই তো আমাদের লেন্থ 13। এবার আমি দেখো এখানে সেমিক্লোন না দিয়ে আমি এটাও করতে পারি, যে ধরুন সেমিক্লোন দিলাম না, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, আবার ধরো এন্টার দিয়ে তোমার সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিচ্ছি, কিন্তু কোনো বডি নেই, দেখো উইদাউট এনি বডি, উইদাউট এনি বডি। তাও রান করো, দেখো তোমার একই কাজ করবে, দুটোই ভ্যালিড, ওটাও করা যায় এটাও করা যায়, যা খুশি করতে পারো। তো এইভাবে আমরা কোনো স্ট্রিং এর আমরা লেন্থ বের করতে পারি। আমি এখানে স্ট্রিংটাকে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম, তুমি চাইলে স্ট্রিংটাকে ইউজারের কাছে তুমি ইনপুট নিতে পারো, তো ইউজার যেমন স্ট্রিং দেবে তার উপরে আমার লেন্থ বেরোবে, তাই না? যেমন স্ট্রিং ইউজার দেবে তারপর লেন্থ বেরোবে। ধরো তুমি হয়তো ক্যারেক্টার নেম অফ 30 বলে তুমি ডিক্লেয়ার করে রেখে দিয়েছো, তুমি ডিক্লেয়ার করে রেখে দিয়েছো, এবার তুমি ধরে নাও ইউজারের কাছ থেকে ইনপুট নেবে, তুমি পুটেস করে ইউজারকে বলছো যে এন্টার দ্য স্ট্রিং, যে এন্টার দ্য স্ট্রিং, তুমি পুটেস করে ইউজারকে বলছো এন্টার দ্য স্ট্রিং। ওকে, তাহলে ইউজার এখন একটা স্ট্রিং কে ইনপুট দেবে, তাহলে তুমি কিভাবে ইনপুট নেবে না, গেটেস ফাংশন দিয়ে, গেটেস নেম। ওকে, তাহলে তোমার স্ট্রিংটা তোমার নেমের মধ্যে স্টোর হয়ে যাবে বাই ইউজিং গেটেস ফাংশন। এবার দেখো তোমার ইন্টিজার আইটাকে আমি আগে ডিক্লেয়ার করে নিই, এটা আমার পরে চলে এসছে, আমি এখানে তোমার ডিক্লেয়ার করে নিই। প্রথমে তোমার ডিক্লারেশন করতে হয় সিতে,
এবার তোমার দেখো তোমার বাকি কোডটা আমার সেম, ফর i is equal to 0, নেম অফ i নট ইকুয়ালস টু নাল, i প্লাস প্লাস, ব্র্যাকেট শুরু করেছি শেষ করেছি, কোনো বডি নেই, প্রিন্টএফ লেন্থ অফ আ স্ট্রিং ইকুয়ালস টু %i। ওকে, আমি এবার কোডটাকে রান করবো। ঠিক আছে, আমি এখানে স্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে আমাকে পরের লাইনে আমাকে দেখাবে আউটপুটটা। স্ল্যাশ এন করে দিলাম, আমি দেখো রান করছি কোডটা। আমাকে কি দেখাচ্ছে? এন্টার দ্য স্ট্রিং। এখানে তোমার গেটেস্টে আমাকে দেখাচ্ছে ডেপ্রিসিয়েটেড দেখাচ্ছে, আমরা তখন রান করে দাও, তাতে কোনো সমস্যা নেই। এটা অনলাইন কম্পাইলারের জন্য সমস্যা হচ্ছে, কিন্তু যদি আমরা তোমার নর্মালি কোনো আমরা অফলাইন কম্পাইলারে করতাম, আমাকে কিন্তু এই যে আমার ওয়ার্নিং গুলো কিন্তু আমাকে দিত না। ঠিক আছে, আর দেখো এন্টার দ্য স্ট্রিং, আমি এখানে স্ট্রিং দিচ্ছি, ধরে নাও সাপোজ ধরে নাও একটা স্ট্রিং এর নাম দিলাম হয়তো আমরা পাইথন প্রোগ্রামিং। ঠিক আছে, পাইথন প্রোগ্রামিং একটা স্ট্রিং এর নাম দিলাম। ওকে, পাইথন প্রোগ্রামিং, এন্টার। দেখাচ্ছে লেন্থ অফ আ স্ট্রিং ইকুয়ালস টু 18। পাইথন প্রোগ্রামিং দেখো আমার মানে 18 নাম্বার অফ দেখো ক্যারেক্টারস আছে, একটু কাউন্ট করে নাও যে আমাকে এক্স্যাক্টলি দেখাচ্ছে কিনা। তো লেন্থ অফ আ স্ট্রিং ইকুয়ালস টু 18। ওকে, তো এটা হচ্ছে আমাদের লেন্থ অফ আ স্ট্রিং, কি করে আমরা স্ট্রিং এর লেন্থ বের করতে পারি। এবার চলে আসবো আমরা লেন্থ অফ আ স্ট্রিং এর পর। তাহলে এটা বোঝা গেল সবার যে কাজ করছে আমাদের লেন্থ অফ আ স্ট্রিং, ওই লজিকটা আমাদের কাজ করছে, সাকসেসফুলি কাজ করছে লজিকটা। হ্যাঁ, বুঝতে পারলাম সবাই? স্যার ওই পুটের জায়গায় তো প্রিন্টও দেওয়া যাবে, প্রিন্টএফ। হ্যাঁ, আমি তো বলেছি দেওয়া যাবে, আমি তো বলেছি দেওয়া যাবে, তাই না? ফার্স্টেই বলেছি যে দেওয়া যাবে, তুমি ফুটেজ দিয়েও করতে পারো, প্রিন্টার দিয়েও করতে পারো। হ্যাঁ, যেটা খুশি তোমার যেটা মনে হবে তুমি সেটাই দেবে, দুটোই দেওয়া যাবে। এবার স্ট্রিংটার লেন্থ বের করার পর আমরা এখন স্ট্রিংটার রিভার্স করব। একটা স্ট্রিংকে আমরা রিভার্সে দেখাবো। তো একটা স্ট্রিংকে রিভার্সে দেখাতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে আমার স্ট্রিংটার লেন্থ কত। দেখো যদি আমি ভাবি যে এই সি প্রোগ্রামিং স্ট্রিংটাকে যদি আমি এখন তোমার রিভার্সে তোমার ডিসপ্লে করতে চাই, তাহলে আমাকে জিটাকে ফার্স্টে ডিসপ্লে করতে হবে, তাই না? জিটাকে আমাকে ফার্স্টে ডিসপ্লে করতে হবে, তারপরে এনটাকে ডিসপ্লে করতে হবে, তারপরে আই, তারপরে এম, তারপরে আবার এম, তারপরে এ, তারপরে আর, তারপরে জি, তারপরে ও, আবার আর, তারপরে পি, তারপরে স্পেস, তারপরে সি। তাহলে এই জিটাকে ডিসপ্লে করতে গেলে আমি কি করে জানবো যে জিটা আমার 12 নাম্বার ইন্ডেক্সে আছে? তাহলে আমাকে প্রথমে তোমার স্ট্রিংটার লেন্থ বের করতে হবে। আমি যখনই তোমার দেখলাম যে স্ট্রিংটার লেন্থ তোমার 13, তাহলে আমার যেখানে তোমার দেখো 13 দেখো তার কোন ইন্ডেক্সে আছে, দেখো তোমার ওই ইন্ডেক্সে তোমার কি আছে, দেখো নাল আছে। তাহলে 13 যদি তোমার নাল থাকে, তাহলে 13 মাইনাস 1 এ নিশ্চয়ই আমার লাস্ট ক্যারেক্টার থাকবে স্ট্রিং এর। তাহলে এখন যদি আমরা তোমার ডিসপ্লে করি যে জে ইকুয়ালস টু আই মাইনাস 1, তাহলে আই এর মান তোমার ধরো 13 এখন এই স্ট্রিংটার লেন্থ বের করার পর। তাহলে আমি যদি এখন লিখি ফর জে ইকুয়ালস টু, লিখলাম হয়তো ফর জে ইকুয়ালস টু আই মাইনাস 1, জে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, আর জে মাইনাস মাইনাস। আমি কিন্তু স্ট্রিংটাকে রিভার্সে দেখাবো। তোমার কি করছি, তার মধ্যে তোমার কি করছি, প্রিন্টএফ করছি পার্সেন্টেজ সি। আমি তোমার ক্যারেক্টার ওয়াইজ ডিসপ্লে করবো, একটা করে ক্যারেক্টারকে পাবো তাকে আমি ডিসপ্লে করবো। পার্সেন্টেজ সি নেম অফ জে, নেম অফ জে। ওকে, নেম অফ জে সেমিকোলন দিয়ে ফরটাকে তোমার শেষ করলাম। তাহলে আমার আই এর মানটা তোমার এই স্ট্রিংটার ক্ষেত্রে তোমার কি হয়েছিল, 13 হয়েছিল, তাই তো? 13 হয়েছিল জি এর মান। তাহলে এখন আই এর মান, তাহলে এখন জে ইকুয়ালস তখন কি আছে না 13 মাইনাস 1। তাহলে এখন তোমার জে মান কত না 12, 12 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কন্ডিশনটা ট্রু। ফরের ভেতরে ঢুকলাম, প্রিন্টএফ পার্সেন্টেজ সি নেম অফ জে, মানে নেম অফ 12। তো নেম অফ 12 এর মধ্যে কি আছে না জি আছে। দেখো তোমার এখন ডিসপ্লে করলো, তোমাকে জিটা তোমাকে এখন দেখালো আউটপুট স্ক্রিনে জি। তারপরে তোমার আবার আসছে ফরের কাছে আর জে মাইনাস মাইনাস, তার জি এর মানটা এখন কত হয়ে গেল, আগে 12 ছিল, এখন কত হয়ে গেল, এখন তোমার হয়ে গেল 11, তাই তো? 11 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, কন্ডিশনটা ট্রু। আবার ঢুকলো ফরের মধ্যে, প্রিন্টএফ পার্সেন্টেজ সি নেম অফ 11, তার মধ্যে কি আছে না এন আছে। তোমার দেখো এন, তোমার দেখো কিন্তু পাশেই ডিসপ্লে হলো, কিন্তু কোনো স্ল্যাশ এন দাওনি, তাহলে পাশেই ডিসপ্লে হলো। আবার গেল ফরের কাছে, যেটা কমে এখন কত হচ্ছে না 10 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কন্ডিশনটা ট্রু। আবার ঢুকলো নেম অফ 10, তার মধ্যে কি আছে না আই আছে, তোমার দেখো আই তোমাকে ডিসপ্লে করলো। তাহলে এরকম ভাবে তোমার কমতে কমতে জে এর মানটা আপ টু 0 পর্যন্ত আসবে। আর আমার জে এর মান যখন 0, তখন তোমার কি হবে না 0 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, এটাও কিন্তু আমার ট্রু। তাহলে আমার নেম অফ 0 তোমার কি আছে না দেখো সি আছে। তো আমাকে এইভাবে তোমার দেখানোর পথ, আমাকে তোমার লাস্ট আমাকে তোমার সি দেখাচ্ছে।
তাই না? এরপর তোমার ধরো জি এন আই, তারপর ধরো এম দেখিয়েছে, আবার এম দেখিয়েছে, এ দেখিয়েছে, আর দেখিয়েছে, বা জি দেখিয়েছে, ও দেখিয়েছে, আর দেখিয়েছে, পি দেখানোর পর স্পেস দেখিয়েছে, স্পেসের পর তোমাকে সি দেখাচ্ছে। তারপরে যখন যাচ্ছে ফরের কাছে আই মাইনাস জি এ মাইনাস করে তোমার কি হচ্ছে -1, লাস্ট তোমার 0 হয়েছিল জি এর মানটা, তাহলে -1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 কন্ডিশন ফলস, তখন তোমাকে ফরের বাইরে তোমাকে বের করে দিচ্ছে। তাহলে ইন দ্য মিন টাইম আমার এই ফরটা এক্সিকিউশন হওয়ার পর আমরা কিন্তু তোমার দেখতে পেলাম যে আমার স্ট্রিংটা রিভার্স ডাইরেকশনে আমাকে ডিসপ্লে করছে। ঠিক আছে, তার মানে আমাদের স্ট্রিংটার লেন্থ বের করার পর আমরা পারি তো এরকম ভাবে স্ট্রিংটা রিভার্স করতে? ইয়েস অর নো? পারবো আমরা এরকম ভাবে রিভার্স করতে? ওই স্ট্রিংটা রিভার্স করতে পারবো আমরা এরকম ভাবে? হ্যাঁ স্যার। পারবো। স্যার পারবো। তাহলে এখন আমাদের এক্সিস্টিং যে কোডটা আছে সেই কোডে যদি আমরা ওটাকে যদি আর যদি ফর লুপকে অ্যাড করে দিই তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে তখন লেন্থ আমার ধরো বেরিয়ে গেল, স্ট্রিংটার লেন্থের কাজ ধরো হয়ে গেল। আমাদের তোমার একটা তোমার জে এর একটা ভেরিয়েবল থাকছে, জে ডিক্লেয়ার করলাম যেটাকে, আমার এবার একটা ফর লুপ থাকবে, এরপরে লেন্থ বেরোনোর পর একটা ফর লুপ দিচ্ছি, ফর জে ইকুয়ালস টু আই মাইনাস 1, তাই না? জে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, ওকে, জে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 সেমিক্লোন জে মাইনাস মাইনাস, ওকে, জে মাইনাস মাইনাস। তার মধ্যে আমরা তোমার প্রিন্ট করেছি নেম অফ জেটাকে, ওকে, প্রিন্টএফ পার্সেন্টেজ সি, কারণ আমি কিন্তু এখানে ক্যারেক্টার ওয়াইজ ডিসপ্লে করছি বলে কিন্তু পার্সেন্টেজ সি দিয়েছি, ওকে, পার্সেন্টেজ সি কমা দিয়ে নেম অফ জে, ওকে, নেম অফ জে কে আমরা এখন ডিসপ্লে করছি, নেম অফ জে। এই হচ্ছে আমার কোড। আর আমি চাইলে তোমার এরকম ভাবে করতে পারি যে এর আগে একটা মেসেজ দিলাম যে রিভার্স অফ আ স্ট্রিং ইকুয়ালস টু, দিয়ে আমাকে দেখাবে স্ট্রিংটা। আমি একটা মেসেজকে এখানে যোগ করে দিচ্ছি, ধরো প্রিন্টএফ দিয়ে একটা মেসেজ ডিসপ্লে করছি, প্রিন্টএফ রিভার্স অফ আ স্ট্রিং, ওকে, একটা স্ল্যাশ এন দিয়ে তোমার লিখি রিভার্স অফ আ স্ট্রিং, রিভার্স অফ আ স্ট্রিং ইকুয়ালস টু, আমার ডবল কোট শেষ হলো, পাশে সেমিক্লোন হলো, এটা মেসেজ তো একটা। তারপর আমাকে স্ট্রিংটা তোমার এখানে দেখাচ্ছে, আমাকে ক্যারেক্টার ওয়াইজ আমাকে স্ট্রিংটা দেখাচ্ছে। আমি দেখো কোডটাকে রান করছি, রান করলাম কোডটাকে, দেখাচ্ছে এন্টার দ্য স্ট্রিং। আমি তোমার সি প্রোগ্রামিং এ নিলাম, ওকে, সি প্রোগ্রামিং, ওকে, এন্টার। দেখো দেখাচ্ছে রিভার্স, দেখো ভালো করে, ফার্স্ট আমাকে লেন্থ দেখিয়েছে, তারপর আমাকে রিভার্স দেখাচ্ছে, তাই তো? ঠিক দেখাচ্ছে তো রিভার্সটা? দেখো দেখাচ্ছে ঠিক? হুম, ইয়েস স্যার। তাহলে আমরা রিভার্স করতে পারছি, কোনো স্ট্রিং এর রিভার্স করতে পারছি, তাই তো? তো এটা হচ্ছে আমাদের রিভার্স অফ আ স্ট্রিং, লেন্থ অফ আ স্যার। স্ট্রিং। হ্যাঁ, স্যার এখানে ওই ফর লুপ যেটা লাস্টে আপনি দিয়েছেন ওখানে যে প্রিন্টএফ দিয়েছেন ওখানে যদি পুটএফ দিয়ে আমি যদি লিখতাম ব্র্যাকেটে নেম থার্ড ব্র্যাকেটে যে, তাহলে স্যার হতো না? না, পুটেস তোমার তো স্ট্রিং কে ডিসপ্লে করে, আর নেম অফ যে তোমার তো ক্যারেক্টার, তুমি এখানে পুট ক্যার ইউজ করতে পারো প্রিন্টএফ এর পরিবর্তে, পুট ক্যার, ঠিক আছে? পুট ক্যার দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা প্রিন্ট করি, তোমাকে এখানে ক্যারেক্টার প্রিন্ট করা তোমাকে কোনো একটা ফাংশন লিখতে হবে। তো পুটেস তো তোমার রেসপন্সিবল ফর স্ট্রিং, আর স্ট্রিং আর ক্যারেক্টার তোমার তো এক জিনিস নয়। তো একটা ক্যারেক্টারকে তোমার ডিসপ্লে করা, একটা তোমার স্ট্রিং কে ডিসপ্লে করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। বোঝা গেল অ্যান্সারটা? তোমাকে তো প্রিন্টএফ লিখতে হবে বা তোমাকে পুট ক্যার লিখতে হবে, পুট ক্যার মানে প্রিন্ট আ ক্যারেক্টার, ওকে, আমি কিন্তু ক্যারেক্টার ওয়াইজ ডিসপ্লে করছি, ওকে, নট আ স্ট্রিং। দিয়ে সেই ক্যারেক্টারকে তোমার ডিসপ্লে করছি, সে তোমার কিন্তু এটা ফর্ম করছে একটা স্ট্রিং কে গিয়ে ডিসপ্লে বাফারে গিয়ে, ওকে। তো এই হচ্ছে আমাদের রিভার্স অফ আ স্ট্রিং এর লজিক, যে কি করে আমরা রিভার্স অফ আ স্ট্রিং আমরা বের করব। তো এবার আমরা নেক্সট প্রবলেমে আসছি। নেক্সট প্রবলেম হচ্ছে তোমাকে বলেছে যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য number of words
নাম্বার অফ ওয়ার্ডস ইন আ গিভেন স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে তোমার কতগুলো ওয়ার্ড আছে তোমাকে ফাইন্ড করতে বলেছে, মানে নাম্বার অফ ওয়ার্ড কটা আছে একটা স্ট্রিং এর মধ্যে তোমাকে ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, না ধরে নাও একটা স্ট্রিং আছে, ধরে নাও স্ট্রিংটার নাম হচ্ছে, সাপোজ আমি স্ট্রিংটাকে তোমার একটা স্ট্রিং বলছি, সাপোজ ধরে নাও হয়তো যে সি ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, ওকে, বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা একটা স্ট্রিং, তাই তো, এটা স্ট্রিং, তার মধ্যে মাল্টিপল ওয়ার্ড আছে। তো আমার প্রোগ্রামটা এই স্ট্রিংটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে আমাকে কাউন্ট করে সে আমাকে কাউন্টিংটা ডিসপ্লে করবে। তাহলে আমাকে তখন দেখাবে যে নাম্বার অফ ওয়ার্ড ইকুয়ালস টু দেখাবে, তোমার দেখো এখানে তোমার 6টা ওয়ার্ড আছে, তাই না? দেখো তোমাকে দেখাবে নাম্বার অফ ওয়ার্ড ইকুয়ালস টু 6। তো এটা তোমার আউটপুট, এই কোডটা তোমার এটা হচ্ছে আউটপুট। আর তুমি এটা ইনপুট দিয়েছো কিবোর্ড থেকে, এটা তোমার হচ্ছে ইনপুট হচ্ছে সি ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই কাজটা আমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারবো? এনি আইডিয়া এই কাজটা কিভাবে করতে পারি আমরা? দেখি শুনি, এনি আইডিয়া? আমার প্রবলেমটা বুঝতে পেরেছো? প্রবলেম ডেসক্রিপশনটা বুঝতে পেরেছো? তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে করব, যে একটা স্ট্রিং থেকে আমরা নাম্বার অফ ওয়ার্ড কিভাবে আমরা ফাইন্ড করব। আমাকে ওয়ার্ড আমাকে দেখায়, এমএস ওয়ার্ড আমাকে দেখায়, যখন এটা কোনো প্যারাগ্রাফ লেখো তোমাকে কিন্তু ওয়ার্ডটা কিন্তু কাউন্ট করে দেয়, ওকে, তোমাকে কিন্তু ওয়ার্ডটা কিন্তু তোমাকে কাউন্ট করে তোমাকে দেখায় দিচ্ছে কতগুলো ওয়ার্ড আছে। কোনো আইডিয়া নেই? আমাকে বলো তো যে এই স্ট্রিংটার মধ্যে কতগুলো স্পেস আছে, নাম্বার অফ স্পেস, বলো এই স্ট্রিংটার মধ্যে তোমার কতগুলো স্পেস আছে, নাম্বার অফ স্পেস? স্যার 5। 5টা, ওকে। তাহলে একটা স্ট্রিং এর মধ্যে যতগুলো স্পেস থাকে আর আমার নাম্বার অফ ওয়ার্ডটা হয় নাম্বার অফ স্পেস প্লাস 1, ওকে, নাম্বার অফ স্পেস প্লাস 1 মানে হচ্ছে আমাদের নাম্বার অফ ওয়ার্ডস, তাই তো? এটা কি সত্যি? এটা কি সত্যি? নাম্বার অফ ওয়ার্ড ইকুয়ালস টু নাম্বার অফ স্পেস প্লাস 1, এটা কি ট্রু না ফলস? বলো আমাকে। তুমি যে কোনো সেন্টেন্স নাও, দিয়ে দেখো তার মধ্যে কতগুলো স্পেস আছে, তুমি তার সঙ্গে 1 যোগ করে দেখো, নাম্বার অফ ওয়ার্ডটা তুমি পেয়ে যাবে। তাহলে আমাকে এই স্ট্রিংটার মধ্যে আমাকে স্পেস গুলোকে ফার্স্টে কাউন্ট করতে হবে, তাই তো? আর আমি প্রত্যেকবার স্পেস কাউন্ট করব, আর আমি ওয়ার্ড বলে একটা ভেরিয়েবল নেব, তার মধ্যে আমরা আগে থেকে 1 কে স্টোর করে রাখবো, আর প্রত্যেকবার যখনই স্পেস পাবো আমি ওয়ার্ডটাকে প্লাস প্লাস করব, ঠিক আছে? আমরা ওয়ার্ডটাকে প্লাস প্লাস করব, তাহলে কিন্তু আমরা নাম্বার অফ ওয়ার্ডটা পেয়ে যাব। তাহলে এই স্ট্রিং থেকে আমি ধরলাম যে স্ট্রিংটাকে আমি তোমার স্টোর করেছি নেম অফ 30 মধ্যে, এখন আমি দেখো একটা ফর লুপ লিখছি, আমি কতক্ষণ পর্যন্ত স্পেসটাকে ফাইন্ড করতে থাকবো, যতক্ষণ নাল পাচ্ছি। তো আমার সেই সেম কন্ডিশন, সেম ফর লুপ, যে ফর i is equal to 0, name of I not equals to null, okay, not equals to null, I plus plus দিয়ে তার মধ্যে আমি এখন স্পেসটাকে খুঁজে বের করার চেষ্টা করব, যে যদি নেম অফ I ডবল ইকুয়ালস টু যদি স্পেস হয়, স্পেসটা কিন্তু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, সিঙ্গেল কোটেশন স্পেস আবার সিঙ্গেল কোট, কারণ স্পেস কিন্তু একটা ক্যারেক্টারস বলে আমরা সিঙ্গেল কোট দিচ্ছি। তাহলে যদি নেম অফ আই ডবল ইকুয়ালস যদি তোমার স্পেস হয়, তাহলে আমরা কি করছি, আমরা ওয়ার্ড প্লাস প্লাস করছি। ধরো নাও ওয়ার্ড বলে আমার একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা আছে, যার মধ্যে আমি ইনিশিয়ালি তোমার 1 কে স্টোর করে নিয়েছি, ওয়ার্ড ইকুয়ালস টু আমার 1 করা আছে, ইন্ট ওয়ার্ড ইকুয়ালস টু 1। তাহলে তোমার দেখো আমি দেখো তোমার কিন্তু আগে থেকে দেখো আমি কিন্তু 1 কে স্টোর করে রাখছি, কেন না আমার নাম্বার অফ স্পেস
যতগুলো হয় আমার কিন্তু ওয়ার্ড কিন্তু এক বেশি থাকে বলে আমি কিন্তু তোমার আগে থেকে কিন্তু দেখো এক যোগ করে রাখছি জিরোর সঙ্গে, তাহলে 0 + 1 করে কথা হয় 1, আমি কিন্তু 1 রাখছি। তো এবার তোমার কিন্তু কোডটা কিন্তু যদি তুমি রান করো, তোমার কিন্তু তুমি যে কোনো স্ট্রিং কে তুমি ইনপুট দাও না কেন, যার মধ্যে তোমার মাল্টিপল ওয়ার্ড আছে, তোমার কিন্তু অ্যাকচুয়াল যে ওয়ার্ডের সাইজটা কতগুলো ওয়ার্ড আছে তোমার কিন্তু বলে দেবে এই প্রোগ্রামটা, তাই তো? তাহলে দেখো আমার সেই ফর লুপ, আমি শুধুমাত্র একটা শুধুমাত্র কন্ডিশনসকে অ্যাড করেছি এখানে, আর কিছুই করিনি কিন্তু। যে নেম অফ আই ডবল ইকুয়াল যদি তোমার স্পেস হয় তখন তোমার ওয়ার্ডটা প্লাস প্লাস হচ্ছে। তাহলে দেখো আমার এই ইন্ডেক্স থেকে তোমার দেখো স্পেস পাবে, তাহলে এটা আমার 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, তাহলে নেম অফ 1 ডবল ইকুয়ালস টু স্পেস, তখন তোমার ওয়ার্ড প্লাস প্লাস হলো। তাহলে আবার দেখো 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, আর যখন 4 এ যখন আসছে তখন দেখো নেম অফ 4 ডবল ইকুয়ালস টু স্পেস, তখন তোমার আবার ওয়ার্ডটা তোমার প্লাস প্লাস করলো। আবার যখন 5 এ আসলো কোনো স্পেস নয়, 6 থেকে আবার কিন্তু স্পেস, তখন দেখো আবার তোমার কিন্তু ওয়ার্ড প্লাস প্লাস হলো। আবার যখন 7 এ আসছে কোনো স্পেস পাচ্ছে না, 8 এ আসছে কোনো স্পেস পাচ্ছে না, 9 এ আসছে কোনো স্পেস পাচ্ছে না, 10 এ আসছে কোনো স্পেস পাচ্ছে না, যখন তোমার 11 এ যখন আসলো তখন তোমার আবার স্পেস পাচ্ছে, আবার তখন ওয়ার্ড প্লাস প্লাস। আবার যখন 12 এ আসলো, 13, 14, 15, 16, আবার যখন 17 যখন আসছে তখন কিন্তু আবার ওয়ার্ড প্লাস প্লাস, আবার 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তারপরে তোমার কি পাচ্ছে না /0 নাল পাচ্ছে, আমার কন্ডিশনটা ফলস দিয়ে ফর থেকে বাইরে বেরিয়ে চলে আসছে। আমি এই ফরের বাইরে গিয়ে তোমার প্রিন্ট করে দিয়েছি যে প্রিন্টএফ নাম্বার অফ ওয়ার্ড ইকুয়ালস টু %d কমা দিয়ে ওয়ার্ডকে আমরা ডিসপ্লে করেছি। ওয়ার্ড কিন্তু একটা ইন্টিজার ভেরিয়েবল, তার মধ্যে একটা কাউন্টিং আছে, আমাকে তোমার দেখাবে কিন্তু যে নাম্বার অফ ওয়ার্ড ইকুয়ালস টু 6। ওকে, এটা আমার অ্যান্সার। তো এরকম ভাবে আমরা কোনো স্ট্রিং এর মধ্যে আমরা ওয়ার্ডটাকে আমরা ফাইন্ড করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো কি করে ওয়ার্ডটাকে ফাইন্ড করছি স্ট্রিং এর মধ্যে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। তাহলে আমরা আবার কম্পাইলারে চলে যাই। আমার স্ট্রিং লেন্থ বেরিয়েছে, রিভার্স বেরিয়েছে, সবই বেরিয়েছে। আমি এখন ওয়ার্ডটাকে আমি এখন রিভার্সের কাজটা এখানে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার রিভার্সের কাজটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমি লেন্থ বের করার পর আমি তোমার লেন্থটাকেও তোমার সরিয়ে দিচ্ছি। আমি জাস্ট তোমার এখানে তো লেন্থ আমি কেন বের করবো, আমি তো এখানে ওয়ার্ড কাউন্ট করবো, আমি লেন্থটাকেও সরিয়ে দিলাম। আমার আই আছে, যে আমার দরকার নেই, যে এর পরে তোমার কি নিচ্ছি ওয়ার্ড ইকুয়ালস টু 1, ওয়ার্ড ইকুয়ালস টু 1 দিলাম। আমার এই ফরটাই আছে সেম ফর, তার মধ্যে কি করছি চেক করছি, ইফ নেম অফ আই ডাবল ইকুয়ালস টু যদি স্পেস হয়, দেখো এটা কিন্তু স্পেস, ওকে, তাহলে আমরা কি করেছি, তাহলে আমরা ওয়ার্ড প্লাস প্লাস করছি, জাস্ট ওয়ার্ড প্লাস প্লাস সেমিকোলন। এবার ফরের বাইরে এসে আমরা কি করছি, প্রিন্টএফ দা নাম্বার অফ ওয়ার্ডস in a given string equals to %d, obviously ওয়ার্ডটা আমার ইন্টিজার ভেরিয়েবল, তাকে ডিসপ্লে করতে আমাকে %d ইউজ করতে হবে, কমা ওয়ার্ড সেমিকোলন। আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, রান করি কোডটাকে, দেখাচ্ছি এটা দ্য স্ট্রিং, আমি কি লিখেছি, সি ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, সি ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এন্টার। দেখাচ্ছে নাম্বার অফ ওয়ার্ড ইন আ গিভেন স্ট্রিং ইকুয়ালস টু 6, তাই তো? তাহলে আমাদের এটা করতে পারছি, আমরা নাম্বার অফ ওয়ার্ডটাকে কাউন্ট করতে পারছি আমরা, ইয়েস অর নো, পারছি তো? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট প্রবলেমে আসবো, স্ট্রিং এর নেক্সট প্রবলেমে আসবো। তাহলে স্ট্রিংটা কেমন লাগছে, কঠিন না সহজ লাগছে না ইন্টারেস্টিং, কোনটা মনে হচ্ছে, না টাফ, না মানে কিছুই খুব কনসেপচুয়াল, কোনটা মনে হচ্ছে স্ট্রিং এর কনসেপ্ট, কি মনে হচ্ছে? কোনো অ্যান্সারই নেই, আর কিছু একটা তো মনে হবে, আমি তার অপশন গুলো বলে দিলাম এমসিকিউর মতন, কি মনে হচ্ছে যে স্ট্রিংটা? স্যার এখন তো ইজি লাগছে। এখন ইজি লাগছে, বেশ, এখন যদি ইজি লাগে তাহলে পরবর্তী ক্ষেত্রেও ইজি লাগবে। ওকে, পরবর্তী ক্ষেত্রেও কিন্তু ইজি লাগবে। চলো, রাইট আ প্রোগ্রাম টু কনভার্ট আ আপার কেস স্ট্রিং টু দ্য লোয়ার কেস।
লোয়ার কেস স্ট্রিং। ঠিক আছে, কি বলেছি আমরা, যে একটা আপার কেস স্ট্রিংকে আমরা লোয়ার কেসে কনভার্ট করব। আমি যদি ইনপুট দিই স্ট্রিংটাকে, হয়তো ইনপুট দিলাম আপার কেসে কম্পিউটার, তো আমাকে প্রোগ্রামটা আমাকে আউটপুট দেবে লোয়ার কেসে কম্পিউটার, মানে আমরা আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করবো, দেখাবে কম্পিউটার। ওকে, এই হচ্ছে আমার প্রবলেম। তো আমরা সবাই অ্যাসকি নিয়ে কাজ করে এসেছি। অ্যাসকি জানি আমরা, অ্যাসকি ভ্যালু, আমার ক্যাপিটাল যে লেটার্স গুলো আছে তাদের কত অ্যাসকি ভ্যালু, আর স্মল যে লেটার গুলো আছে তাদের কত অ্যাসকি ভ্যালু, কিন্তু আমরা জানি। তো ক্যাপিটালে কত অ্যাসকি ভ্যালু আছে, ক্যাপিটাল এর কত অ্যাসকি ভ্যালু বলে ফেলো আমাকে। 65 65। ওকে, আর জেডটা হচ্ছে আমাদের 90, তাই তো? আর স্মল এর কত, 97 97। ওকে, 97। আর এটা তোমার হচ্ছে 122। ওকে, স্মল জেড। তাহলে ক্যাপিটালের সাথে স্মলের ডিফারেন্স কত? ক্যাপিটালের সাথে তোমার স্মলের ডিফারেন্স কত? 32, তাই তো? 32 এর ডিফারেন্স এদের মধ্যে। তাহলে আমাকে আপার কেস স্ট্রিং থেকে লোয়ার কেসে কনভার্ট করতে বলেছে। তাহলে আপার কেসে তোমার হচ্ছে ক্যাপিটাল, ধরো তোমার ক্যাপিটালে এনি ভাবছি, তার 65, তাকে যদি আমাকে লোয়ার কেসে করতে হয় আমাকে 32 যোগ করতে হবে এই অ্যাসকি ভ্যালুর সাথে, তবে আমরা কিন্তু তার লোয়ার কেস পাবো। ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ। আবার কোন লোয়ার কেস স্ট্রিং কিন্তু আমি আপার কেসে করতে যাই, আমাকে 32 মাইনাস করতে হবে, তবে আমি তার আপার কেস পাবো। তাহলে এই যে 32 আমরা 32 তোমার ধরো যোগ করে আমরা লোয়ার কেস পাচ্ছি, এই কনসেপ্টটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে আমরা এই প্রোগ্রামটা আমরা করব। ঠিক আছে, কি করব আমরা না, ফর i is equal to 0, আমি কনভার্সনটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো, যতক্ষণ নাল পাচ্ছি। তাহলে আবার সেম ফর এর কনসেপ্ট, ফর i is equal to 0, নেম অফ i, তুমি ধরে নাও, মানে আমি ধরে নাও নেমের মধ্যে তোমার স্টোর করেছি কম্পিউটার স্ট্রিংটাকে, নেম অফ 30 করা আছে আমার, নট ইকুয়ালস টু নাল i প্লাস প্লাস দিয়ে তার মধ্যে কি করছি, আমি তোমার এখানে ডিরেক্ট তোমার প্রিন্টএফ করে দিয়েছি। প্রিন্টএফ করে দিয়েছি কি, পার্সেন্টেজ সি, ওকে, নেম অফ আই প্লাস 32, ওকে, নেম অফ আই প্লাস 32, ব্র্যাকেট শেষ, সেমিকোলন দিয়ে ফরটাকে শেষ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আই যখন 0, তখন দেখো তোমার নেম অফ 0 ইকুয়ালস টু কি না সি পাচ্ছ। তাহলে সি মানে কিন্তু তখন তুমি যখন ডিসপ্লে করছো দেখো নেম অফ 0, তার মানে তোমার সি, তার কত অ্যাসকি ভ্যালু না 67, সি এর অ্যাসকি ভ্যালু। তো 67 প্লাস 32 কত হচ্ছে 99। তো 99 এ কি হয়, স্মল সি হয়। তখন তোমাকে দেখো সেই স্মল সি কে দেখো ডিসপ্লে করছি কি দিয়ে, পার্সেন্টেজ সি দিয়ে, কারণ ক্যারেক্টার তো স্মল সি তো ক্যারেক্টারস, তোমাকে তোমার দেখাচ্ছে স্মল সি। সেম ভাবে আমার তারপরে তোমার যখন ক্যাপিটাল যখন ও আসছে, তখন তাকেও আমরা তোমার তার যে অ্যাসকি ভ্যালুটাকে আমি তোমার যোগ করছি 32 দিয়ে, আমরা স্মলও পাবো। এইভাবে আমরা যতক্ষণ আমার স্ট্রিংটা তোমার শেষ হচ্ছে, নাল পাচ্ছি যতক্ষণ পর্যন্ত, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য তোমার দেখো কনভার্সন করছি, দিয়ে আমরা একটা স্মলে আমরা স্ট্রিংটাকে জেনারেট করতে পারছি। তো এই হচ্ছে আমার লজিক, আর কিছুই না। আমি এটাকে ইমপ্লিমেন্ট করবো আমরা সি প্রোগ্রাম দিয়ে। আমার তো প্রোগ্রামের তো কোডটা লেখাই আছে অনেকটা, আমি স্ট্রিংকে ইনপুট নিয়েছি, আমার ফরের লুপটাও লেখা আছে, আমি এখানে তোমার কি করবো, জাস্ট প্রিন্ট করে দেবো, প্রিন্টএফ লিখবো জাস্ট এখানে, আর কিছুই করবো না, জাস্ট প্রিন্টএফ লিখবো। আমি এই প্রিন্টএফটা কি তোমার এখান থেকে কাট করে পেস্ট করে নিচ্ছি উপরে, দিয়ে একটু মডিফাই করে দেবো প্রিন্টএফটাকে, তাহলেই হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজ সি, তাই তো, পার্সেন্টেজ সি, আমি এখানে তোমার লিখছি পার্সেন্টেজ সি, আর এখানে তোমার করছি নেম অফ আই প্লাস 32, নেম অফ আই প্লাস 32, কমপ্লিট কিন্তু কাজ আমার। আমি স্ট্রিংটাকে ইনপুট নিলাম, আমার এখানে ওয়ান ইকুয়ালস টু ওয়ানটা লাগছে না, আর এটাকে সরিয়ে দিলাম এখান থেকে, সেমিকোলন, রান করছিলাম, এন্টার দ্য স্ট্রিং দেখাচ্ছে আমাকে। আমি এখানে ইনপুট দিলাম ক্যাপিটালে কম্পিউটার, দিলাম, এন্টার, আসছে স্মলে কম্পিউটার, তাই তো, আসছে স্মলে কম্পিউটার, হ্যাঁ স্যার। এবার ধরে নাও আমি এবার কোন স্মলার কেস থেকে আমি আপার কেসে কনভার্ট করব,
তখন আমাকে এখানে কি করতে হবে, নেম অফ পাই -32 করতে হবে, ইয়েস অর নো? ঠিক আছে, আমি তখন এখানে বললাম যে এন্টার দ্য লোয়ার কেস স্ট্রিং। ওকে, আমি এখানে বললাম, একটু মেনশন করে দিলাম এন্টার দ্য লোয়ার কেস স্ট্রিং, যাতে ইউজার বুঝতে পারে যে আমি কি কেসে ইনপুটটা দেব। এন্টার দ্য লোয়ার কেস স্ট্রিং, তাহলে আমি নেমের মধ্যে তোমার স্টোর করেছি, যে আমার তোমার একই লজিক, জাস্ট আমি এখানে জাস্ট তোমার -32 করেছি, রান করছি। আমি এটা লোয়ার কেস স্ট্রিং দিলাম কম্পিউটার, কম্পিউটার, এন্টার, আসছে আপার কেসে। তাহলে আমরা করতে পারছি, ইয়েস অর নো? পারছি তো করতে। তাহলে আমরা আপার কেস টু লোয়ার কেসও করতে পারছি, আবার লোয়ার কেস টু আপার কেসও করতে পারছি। এই প্রোগ্রামটাই তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছিল আগের বছরের সেমিস্টারে, যে রাইট আ প্রোগ্রাম টু কনভার্ট আ আপার কেস স্ট্রিং টু দ্য লোয়ার কেস স্ট্রিং অ্যান্ড ভাইস ভার্সা, এই কোডটাই তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছিল আগেরবারে, স্ট্রিং থেকে এটা কিন্তু এসেছিল এই প্রোগ্রামটা। ঠিক আছে, তাহলে আজকে আমরা স্ট্রিং এর বেসিকটা আমরা দেখলাম, আর কিছু আমরা প্রবলেম দেখলাম। বেসিক মানে স্ট্রিং এর আমরা কিন্তু সবটাই দেখে ফেললাম, এবার ডিফারেন্ট তো প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে স্ট্রিং এর মধ্যে। তো এবার আমাকে প্রবলেম দেখে আমাকে এই লজিকটাকে অ্যাপ্লাই করে আমাকে স্ট্রিংটা তারপরে কাজ করতে হবে। ওকে, তো আর আমাদের একটা টপিক এখানে বাকি আছে স্ট্রিং এর মধ্যে, সেটা হচ্ছে তোমার স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস। তো আমি এটা আজকে দেখাবো না, সেটা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনসটা আমি একটা ভিডিও প্রোভাইড করবো স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনের জন্য, তোমাদের করাই আছে। তোমরা ওখানে সার্চ করবে যে স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস কোথায় আছে, দিয়ে তার তোমার ভিডিও পার্টটা একটু দেখে নেবে। জাস্ট স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস 7 থেকে 8টা ফাংশনস ওখানে এক্সপ্লেন করা আছে, যে আমরা যে রিভার্স করছি বা যে লেন্থ বের করছি, আমি এত কিছু কাজ করছি। তো এই কাজগুলো করার জন্য কিন্তু আমার একজন পার্সন বসে আছে, তার কাজই হচ্ছে এগুলো করা। তো সেই পার্সনের নাম হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, আর তাকে বলা হয় স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস। তাহলে স্ট্রিং এর লেন্থ বের করব, আমার কিন্তু একজন আছে লেন্থ বের করার জন্য, তার নাম কি না strlen, যে তোমার স্ট্রিং এর লেন্থ বের করে তোমাকে হেল্প করবে। তোমাকে কিছুই করতে হবে না, তুমি জাস্ট স্ট্রিংটাকে তুমি পাস করে দাও তাকে, সে তোমার লেন্থ বের করে তোমাকে আবার তোমাকে বলবে এ নাও লেন্থ, তাকে তুমি এবার জাস্ট প্রিন্ট করে ডিসপ্লে করে দাও। তুমি স্ট্রিং এর রিভার্স করছো, তার জন্য কিন্তু একজন বসে আছে, তার নাম হচ্ছে strrev ফাংশন, যে তোমার স্ট্রিং এর রিভার্স করতে পারে। তুমি স্ট্রিং এর কম্পেয়ার করবে, দুটো স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করছো যে তোমার দুটো স্ট্রিং সমান কিনা, ইকুয়াল কিনা, সেই কম্পেয়ার করতে তোমাকে হেল্প করবে strcmp ফাংশন। তুমি দুটো স্ট্রিংকে তুমি কনক্যাটিনেট করবে, যোগ করবে, তা করতে তোমার হেল্প করবে তোমাকে strcat ফাংশন, স্ট্রিং কনক্যাটিনেশন। আবার ধরে নাও তুমি হয়তো স্ট্রিং এর, আমি যদি আপার কেস করলাম প্লাস -32 করে, বা লোয়ার কেস করলাম +32 করে, তো এই স্ট্রিং এর আপার আর লোয়ার কেস করার জন্য কিন্তু দুজন ফাংশন বসে আছে, তার নাম হচ্ছে strupr, যার থ্রু দিয়ে আমরা কোনো লোয়ার কেস থেকে আপার কেস করতে পারি, আর তোমার হচ্ছে strlwr, যার থ্রু দিয়ে আমরা কোনো আপার কেসকে আমরা লোয়ার কেসে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো আবার আমরা স্ট্রিং এ তোমার কপি করতে পারি, একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর মধ্যে আমরা কপি করতে পারি, তার জন্য কিন্তু আরেকজন রেসপন্সিবল, তার নাম হচ্ছে strcpy, স্ট্রিং কপি। তাহলে এই যে ফাংশনস গুলোকে বলা হয় স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস, আর এই ফাংশন গুলো তোমার ডিফাইন করা থাকে একটা স্পেশাল হেডার ফাইলের মধ্যে, তার নাম হচ্ছে string.h। আমাকে স্ট্রিং এর এই ফাংশন গুলোকে ইউজ করে যদি কোনো প্রোগ্রাম করতে হয়, তাহলে কিন্তু আমাকে #include stdio.h টাকে ইনক্লুড করার পরে আমাকে নেক্সট আরেকটা ফাইলকে ইনক্লুড করতে হবে, তার নাম হচ্ছে #include string.h। তো আমার ওই ভিডিওর মধ্যে কি করে তুমি strlen কে ব্যবহার করবে, তুমি কি করে strcat কে ব্যবহার করবে, বা তুমি ডিফারেন্ট যে স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস আছে তুমি কিভাবে ব্যবহার করবে, তার প্রসেসটা ওখানে বলা আছে। দ্যাট ইজ দ্য স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস, ওকে, ইন সি। তো এটা একটু দেখে নেবে, তার আমাদের স্ট্রিং পার্টটাও আমাদের কভার আপ হয়ে যাবে। আরো ডিফারেন্ট ওখানে প্রবলেমও করা আছে, তোমার স্ট্রিং এ যদি কোনো ভিডিও দেখো ওখানে, তো ওখানে দেখবে আরো কিছু অ্যাডিশনাল কিছু প্রবলেম করানো আছে। আমি যখন 4টে প্রবলেম করালাম, ওখানে তোমার আরো কিছু প্রবলেম করানো আছে, ওগুলো তোমার দেখতে পারো, তাহলে তোমার স্ট্রিংটা কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের টপিক, বেসিক টপিক। তো